তাপগতিবিদ্যা এটা আমাদের দ্বিতীয় পত্রের প্রথম একটা অধ্যায়। তোমরা যখন দ্বিতীয় পত্র পড়া শুরু করবে, শুরুতেই তোমাদের সামনে তাপগতিবিদ্যা নামে একটা দারুণ একটা চ্যাপ্টার চলে আসবে। এখন এই চ্যাপ্টারটা দেখার পর একটা মিক্সড একটা প্রতিক্রিয়া দেখা যায়। ওই যে অনেক সময় দেখেছো না যে ইঞ্জিন, তারপরে তোমার এই যে হিটার, তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো নিয়ে অনেকের ফ্যাসিনেশন কাজ করে যে এসি কিভাবে কাজ করতেছে একটু দেখি, ফ্রিজ কেমনে কাজ করতেছে, ইঞ্জিনটা কেমনে কাজ করে। যাদের এসব নিয়ে ফ্যাসিনেশন ছিল, তোমরা অনেক এনজয় করবা চ্যাপ্টারটা। কিন্তু তোমাদের মধ্যে যাদের একটু মানে একটু ভীতু টাইপের, তোমাদের যাদের কলিজা দুর্বল, তোমরা অনেকে চ্যাপ্টারটা থেকে ভয় পেয়ে যাও। কিন্তু ভাইয়া ট্রাস্ট মি, চ্যাপ্টারটা অনেক ইজি। চ্যাপ্টারটা পড়তে পারলে অনেক ইজি। আমরা আস্তে আস্তে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব। ধরে নেব তোমরা একদম নবজাতক, তারপর এখান থেকে যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায় আমরা যাবো ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি মোটামুটি বেশ ভালো। তো আমাদের এই ক্লাসগুলো আমরা কার পক্ষ থেকে আসতেছে, গিফট কে দিচ্ছে, তোমরা একটা গিফট পাচ্ছ, গিফটটা কে দিবে? গিফটটা আমাদের ব্যাচ ইলেকট্রিক্সের পক্ষ থেকে আসতেছে, যেটা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা প্রিমিয়াম কোর্স। এই কোর্সের আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্য গিফট হিসেবে নতুন বছর উপলক্ষে দিচ্ছি। কোর্সের লিংক সব কিছু ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর এই কোর্সে ভর্তি হলে তোমরা একটা বই পাচ্ছ, যেখানে ক, খ, সৃজনশীল ক, খ এবং বহু নির্বাচনীর জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন হিসেবে তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করি। সো এটার লিংক আমাদের ডেসক্রিপশনে এবং ক্যাপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। ওকে, তাহলে চলো পড়াশোনায় বিসমিল্লাহ শুরু করি। প্রথমত, এখন যেহেতু শীতকাল, শীতকালে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে তোমাদের অনেক শীত লাগে, যে ভাই অনেক শীত পড়তেছে। বিশেষ করে এখন তো শীতের অবস্থা অনেক খারাপ, খুবই শীত, মানে বাংলাদেশ চেনা যাচ্ছে না এত শীত কেন। তো তুমি যখন অনেক শীত লাগবে, তখন তোমার মন চাবে যে আমি একটা কম্বলের মধ্যে ঢুকি, একটা কম্বল বা হতে পারে একটা লেপ, হতে পারে একটা কাঁথা, হতে পারে তার মধ্যে একটু আমি আশ্রয় গ্রহণ করি। তো এই যে যখন তুমি একটা কম্বলের মধ্যে তোমার জায়গা খুঁজে নিতে যাবা, তখন তুমি দেখবা কম্বলটা অনেক ঠান্ডা হয়ে থাকে, লেপটা অনেক ঠান্ডা হয়ে থাকে, অনেক ঠান্ডা। মানে তুই দেখবা লেপের মধ্যে যখন প্রথম প্রথম ঢুকো, তোমার মনে হচ্ছে বাইরের থেকে তো লেপের মধ্যে আরো বেশি ঠান্ডা। কিন্তু যত তুমি বেশিক্ষণ লেপের মধ্যে সময় অতিবাহিত করবা, লেপটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করবে, কম্বলটা আস্তে আস্তে গরম হতে শুরু করবে। তোমার এই যে ঠান্ডা কম্বলটা, ধরো তুমি কম্বলের মধ্যে ঢুকছো, এই যে তুমি কম্বলের মধ্যে ঢুকবা, চলো তোমার ঢুকাই দিই, কম্বলের মধ্যে তোমার ঢুকাই দিই। এই দেখো কম্বল, ঠান্ডা একটা কম্বল, কম্বলের মধ্যে ছোট্ট একটা তুমি, তোমার মাথা, তুমি ঢুকে গেছো কম্বলের মধ্যে। এখন কম্বলটা অনেক শীত, কিন্তু যত সময় যাবে তুমি দেখবা এই কম্বলটা আস্তে আস্তে গরম হয়ে যাইতেছে, কম্বলটা আস্তে আস্তে গরম হয়ে যাইতেছে। প্রশ্ন আসতে পারে না, কখনো কি চিন্তা করছো এভাবে যে কম্বলটা কেন গরম হচ্ছে? অবশ্যই তোমার শরীরটা বেশ গরম। তোমার শরীর যখন গরম থাকে, তখন তোমার সংস্পর্শে একটা ঠান্ডা একটা কম্বল ছিল, এই কম্বলটা তখন তোমার শরীর থেকে কিছু একটা যেন নিয়ে গরম হয়ে যাচ্ছে। এই যে কিছু একটা যে নিয়ে গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা একটা কম্বল তোমার শরীরের সাথে লেগে কিছু একটা পেয়ে গরম হয়ে যাচ্ছে, এই যে কিছু একটা তোমার ভিতর থেকে নিচ্ছে, এই কিছু একটাকে, এই যে কিছু একটা, এটাকে আমরা বলি তাপ। এই কিছু একটাকে আমরা বলছি তাপ। কিছু একটাকে আমরা কি বলি? তাপ বলছি। কাজেই তাপ, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যখন একটা ঠান্ডা আর একটা গরম বস্তু একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায় বা একটা আরেকটার সংস্পর্শে থাকে, তখন তাদের মধ্যে কিছু একটা আদান প্রদান হয়, কিছু একটা যেন তারা দেয়, দিয়ে তখন তারা হিটটা বা এই যে উষ্ণতাটা বা এই যে গরম কতটুকু লাগছে, এটা একসময় দেখবা হ্যাঁ আরাম, তোমার শরীরে যেরকম হিট আছে, লেপের মধ্যেও ঠিক সেরকম উষ্ণতা তুমি পাচ্ছ, তোমার অনেক আরাম লাগছে। সো একটা তখন সাম্যাবস্থায় তারা চলে আসে, বলতে পারো যে দুইটাই, একটা আমি ছিলাম গরম, সে ছিল ঠান্ডা, এখন দুইটা মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, ভালো লাগতেছে, আরাম লাগতেছে। এখন কিভাবে বুঝবা কোনটা ঠান্ডা কোনটা গরম? তুমি বলতে পারো ভাই আমি ধরে দেখব, যদি ধরে দেখি এটা ঠান্ডা, মনে হবে আমার ঠান্ডা, আমি বুঝতে পারবো আমি ঠান্ডা। আর যেটা গরম সেটা আমি বুঝতে পারবো গরম, ভাই ধরলে আমার ছ্যাঁকা লাগবে, গরম লাগবে। সবসময় কি এটা সঠিক? এটা কিন্তু সবসময় আসলে সঠিক না। এটার নাম ছিল দ্য কম্বল থিওরি, যেটার মাধ্যমে আমি শীতকালে মোটামুটি তাপগতিবিদ্যা পড়াইতে পছন্দ করি। এরপরে তুমি দেখবা দ্য মোটর সাইকেল থিওরি, এটাকে আমি বলি দ্য মোটর সাইকেল থিওরি। মোটর সাইকেল থিওরি, মোটর সাইকেল থিওরি কি বলে জানো? এটা কেউ আবিষ্কার করেনি, এই থিওরিগুলো আমার। মোটর সাইকেল থিওরি বলে তুমি যখন একটা মোটর সাইকেল দেখবা যে রোদের মধ্যে দাঁড়ায় আছে, তারপরে মোটর সাইকেল আমি আঁকাই, যদিও খুব ভালো আঁকাইতে আমি পারি না, এটা মনে করো এই এই ঠিক আছে, এটা মনে করো একটা মোটর সাইকেল।
জানি না কতটুকু মোটরসাইকেল হয়েছে, বাট ধরে নাও এটা একটা মোটর সাইকেল। এখন এই মোটর সাইকেলটায় যদি কোনোভাবে সূর্যের কারণে, এটা ধরো সূর্য, সূর্য এরকম হবে কেন, আশ্চর্য, সূর্য ধরো এটা, সূর্য একটা হিট দিচ্ছে, এই যে হিট দিচ্ছে, কি দিচ্ছে, সূর্য তার কিছু একটা দিচ্ছে, সূর্যের মধ্যে দাঁড়ায় থাকতে যখন ভালো লাগে, গরম লাগে, তো সূর্যের মধ্যে অনেকক্ষণ ধরে আসে এটা, ধরো অনেকক্ষণ ধরে আসে এটা, তুমি গেছো, তুমি যায় যখন তুমি এই যে মেটালের যে অংশটা থাকে, লোহার যে অংশটা থাকে, এখানে যে হাত দিবা মনে হবে অনেক গরম, সিটে হাত দিবা সিটও মনে হবে অনেক গরম, কিন্তু তোমার এক্সপেরিয়েন্স কি বলে একটা ধাতু ধরলে তোমার বেশি গরম মনে হবে, তাই না? ধাতু ধরলে বেশি গরম মনে হয়, আর সেখানে যে রাবার বা কাপড় জাতীয় কিছু এত গরম হলেও কিন্তু অতটা হাতে অতটা গরম লাগে না, কিন্তু দুইটাই কিন্তু ওই রোদে অনেকক্ষণ ধরে আছে, দুইটার তাপমাত্রা কিন্তু একই রকম হওয়া উচিত, দুটা উষ্ণতা কিন্তু সেম হওয়া উচিত, দুটাই কিন্তু সমান পরিমাণ গরম হওয়া উচিত, কিন্তু তুমি ধরে বলতে পারতেছো না কোনটা কম কোনটা বেশি, তোমার মনে হচ্ছে এই লোহাটা মনে হয় অনেক বেশি গরম, আর এই সিটটা মনে হয় কম গরম, এটা মনে হয়তো বা অনেক বেশি গরম, এটা হয়তো বা একটু কম গরম, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এমনটা না, দুটারই হয়তো বা উষ্ণতাটা সমান। কাজেই কখনো আমি ধরে স্পর্শ করে আমার নিজের উপর বিশ্বাস রাখতে পারবো না যে আমি ধরেই বুঝতে পারবো কোনটা কম গরম কোনটা বেশি গরম। এটা বুঝার জন্য, কোনটার উষ্ণতা কেমন, এটা বুঝার জন্য আমার কোনো একটা প্যারামিটার লাগবে, যেটা সাহায্যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা কম গরম এটা বেশি গরম। সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। এবার আমার নতুন একটা থিওরি আসবে, সেটাকে আমি বলি দ্য চৌবাচ্চা থিওরি। এবং আমার স্লাইডগুলো যখন দেখে একজন, তখন বলে ভাই আপনি কি ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর গল্প পড়াইছেন? এগুলো কেন লেপের মধ্যে শুয়ে রইছে, মোটর সাইকেলের মধ্যে, কি এগুলো? মনে হবে আমি ড্রয়িং ক্লাস করাতেছি ছোট কাচ্চাদের। কিন্তু সায়েন্স বা তোমার এই যে তাপগতিবিদ্যা কিংবা জিনিসগুলো যে কতটা রিলেটেবল, তুমি তোমার লাইফের সাথে যে কতটা রিলেট করে পড়তে পারবা, তুমি যদি এভাবে পড়ো, তুমি দেখো তোমার একদমই বোরিং লাগবে না, তোমার অনেক মজা লাগবে। সবকিছু আমাদের সাথে একদম রিলেটেবল। তোমার এই যে লেপের মধ্যে ঢোকা থেকে মোটরসাইকেলের সিটে হাত রাখা, প্রত্যেকটা জিনিসে তাপগতিবিদ্যার বা আমি যদি ওভারঅল বলি ফিজিক্সের ফেনোমেননগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি একটু ঠিকভাবে একটু রিলেট করে পড়তে পারো, কখনোই তোমার ফিজিক্স কঠিন সাবজেক্ট লাগবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা এখন আরেকটা থিওরি পড়বো, যেটা আমি বলেছিলাম, সেটা হলো দ্য চৌবাচ্চা থিওরি। চৌবাচ্চা থিওরি, এটা তুমি হয়তোবা এর আগে অনেক জায়গায় দেখেছো। চৌবাচ্চা থিওরিটা এরকম যে ধরো এইখানে একটা পাইপ আছে, এখানে একটা চিকন লাইন, এখানে বড় আরেকটা পাইপ, ঠিক আছে? এই একটা অবস্থা। ধরো ধরো আমি একটু আরেকটু সুন্দর করে আমি যদি আঁকানোর চেষ্টা করি, এই হলো আমাদের অবস্থা, এইটা। এখন এখানে আমি পানি দিয়ে পূর্ণ করব, এই পুরো জিনিসটা কিন্তু লাগানো, পুরো জিনিসটা কিন্তু কানেক্টেড, ইন্টারকানেক্টেড। এখানে আমি ধরি যদি একটু পানি দিয়ে পূরণ করি, ধরো এইখানে আমি পানিটা পূরণ করেছি এই এতটুকু পরিমাণ, হ্যাঁ, এতটুকু পরিমাণ পানি দিয়ে পূরণ করছি, মাঝখানে ধরো একটা গেট আছে, এতটুকু পূরণ করা। এরপরে আমি এখানে ধরো এতটুকু পরিমাণ পূরণ করেছি, সুন্দর মতো পূরণ আমি করলাম এখানে। এখন কথা হচ্ছে যদি আমি এই যে গেটটা এখানে আছে, গেটটা যদি খুলে দেই, তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই এটা অনেক বিশাল একটা জিনিস, অনেক বিশাল একটা জিনিস, এবং এটা খুবই সরু একটা নল। কাজে খুলে দিলে তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, হয়তোবা এখানে অনেক পানি আছে, এই পানিটা ছুটে এখানে চলে আসবে। কিন্তু বাস্তবে কিন্তু এমনটা হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে তুমি দেখবা যখন এটা তুমি খুলে দিচ্ছ, আমি যদি এটাকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, যখন তুমি এটা খুলে দিবা, এটা ধরো আমি এখন এই মুখটা খুলে দিলাম, খুলে দিলাম, খুলে দিলে কি হবে, পানিগুলো ফ্লো করা শুরু করবে, এবং ততক্ষণ পর্যন্ত ফ্লো করবে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে এই যে হাইটটা আছে, এই যে পানির যে হাইটটা, পানির হাইটটা যতক্ষণ না পর্যন্ত সমান হয়ে যাচ্ছে। সো এখান থেকে কিছু পানি এখান থেকে এখানে চলে আসবে, এবং এই দুটার হাইট সমান হয়ে যাবে। সো এই যে উপরে এইগুলো থাকবে না, এই দুটোর হাইট সমান হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে কোন জিনিসটা ডিফাইন করতেছিল যে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? যেটার হাইট বেশি ছিল, তোমরা 9-10 দেখে আসছো, যেটার হাইট আমি বললাম h1, আর এখানে আমি বললাম h2, h1 আর h2, যেটার হাইট বেশি সেখান থেকে পানি চলে যাবে অপর জায়গায়। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে উচ্চতাটা সমান হয়ে যাচ্ছে।
এই যে দেখো এখানে কিন্তু কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটা পানির পরিমাণের উপর নির্ভর করছিল না, এটা নির্ভর করছিল এদের হাইট কতটুকু তার উপরে। এবং এইখানে হাইট এমন একটা ফ্যাক্টর যেটা নির্ভর করে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, পানির পরিমাণটা নির্ভর করে না এটার উপরে। একজন বলছে ভাইয়া আজকেই কি শেষ করবেন নাকি এই অধ্যায়? না ভাইয়া, তুমি দেখো তোমাকে আমি দিয়েছি সম্ভবত এই পেজেই তো, রুটিন। রুটিনে দেখবা সর্বোচ্চ 8টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হবে। সো আজকে ফার্স্ট ক্লাস, খুব বেশি কিছু পড়বো না, একটু তোমাদের সাথে আড্ডা দিয়ে চলে যাব। একদিন পর পর মোটামুটি তুমি রুটিন পাবা, এই পেজেই পাবা, আমি আবার পোস্ট করে দেবো। রুটিন দেখলেই রুটিন অনুসারে প্রত্যেক রুটিন বারে রাত 8টার সময় আমাদের এই ক্লাসগুলো হবে। ক্লাস কতক্ষণ চলবে? সর্বোচ্চ 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর চেয়ে বেশি যাবও না, এর চেয়ে বেশি তোমাদের মনোযোগও থাকে না সাধারণত। বুঝতে পেরেছি? তো আমাদের হাইটের উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। তাপ এই জিনিসটা মোটামুটি সিমিলার, তাপ জিনিসটা মোটামুটি সেম টাইপের। যখন তুমি একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংযোগ ঘটাচ্ছ, একটা বস্তু তার সাথে তুমি আরেকটা বস্তুর সংযোগ ঘটাচ্ছ, কোন জায়গা থেকে কোন জায়গায়, কোন জায়গা থেকে কোন জায়গায় তাপের প্রবাহটা হবে সেটা এটার উপর নির্ভর করছে না যে কার মধ্যে কতটুকু তাপ আছে। এই যে আমি বললাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ চলে যায়, তাপ চলে যায় মানে কি? তার মধ্যে অবশ্যই তাপ ছিল, এর মধ্যে 100 টাকা ছিল, তাহলে তো সে 10 টাকা 20 টাকা দিতে পারবে। সো এখান থেকে যেখানে তাপ চলে যাবে অবশ্যই এদের মধ্যে তার মানে তাপ ছিল। তো তাপ যে যাবে এখান থেকে এখানে যাবে নাকি এখান থেকে এখানে যাবে, সেটা এই জিনিসের উপর নির্ভর করবে না কার মধ্যে কত পরিমাণ তাপ আছে, এটা অন্য কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখানে যেমন এটা হাইট, ঠিক তেমনি এখানে এই জিনিসটাকে আমরা বলি তাপমাত্রা, এখানে এই জিনিসটাকে আমরা বলি তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করবে যে হাইট, হাইট যেমন ডিফাইন করতো, তাপমাত্রার উপর নির্ভর করবে কোন জায়গা থেকে কোন জায়গায় আমার তাপের প্রবাহটা হবে। যেই জায়গায় তাপমাত্রা বেশি সেখান থেকে যেই জায়গায় তাপমাত্রা কম তাদের মধ্যে ফ্লোটা হবে। ধরো এইখানে তাপমাত্রা বেশি, এখানে তাপমাত্রা বেশি, এইখানে তাপমাত্রা কম, তাহলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার জায়গায় প্রবাহটা হবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না এই ফ্যাক্টর দুইটা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা দুইটা সমান হয়ে যাচ্ছে। একটা সময় আমি দেখব উভয় জায়গায় তাপমাত্রা সমান, এই সমান অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। সাম্যাবস্থা, বা তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো এটাকে বলে ইকুইলিব্রিয়াম, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকতে পারে, একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই এই তাপমাত্রা, এখানে তো আমি হাইট বুঝতেছি, হাইট মানে আমি যে মিটার দিয়ে মাপবো যেটা কতখানি উঁচু, তাপমাত্রা এটা আসলে মানে কি বুঝাইতেছে আমি জিনিসটা ফিল করতে পারতেছি না, ফিল নাই জিনিসটার, মানে মনটা নিতে যাইতেছে না, মনে অ্যাকসেপ্ট করতেছে না জিনিসটাকে, আমি অ্যাকসেপ্ট করানোর ব্যবস্থা করতেছি। দেখো তাপমাত্রা জিনিসটা হচ্ছে একটা অণু, কোনো পদার্থের মধ্যে একটা অণু কি পরিমাণ কাঁপাকাঁপি করে, ধরো কাঁপাকাঁপি করতেছে, যেমন আমি ধরো আমার অনেক শীত লাগছে, আমি যে কাঁপাকাঁপি করতেছি, এই যে কাঁপাকাঁপির পরিমাণটা এটা বলা হয় তাপমাত্রা দিয়ে। তাপমাত্রা এই জিনিস প্রকাশ করে, এই জিনিস বুঝায় যে এই বস্তুর মধ্যে যে কণাগুলো আছে এই কণাগুলো কতটুকু কাঁপাকাঁপি করতেছে, কি পরিমাণে কাঁপাকাঁপি করতেছে। যদি তাপমাত্রা বেশি থাকে তারা বেশি কাঁপাকাঁপি করতেছে, যদি তাপমাত্রা কম থাকে তারা কম কাঁপাকাঁপি করতেছে। যদি তুমি একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করো, আমি একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি সুন্দর মতো। ধরো এই যে বাবু মশাই হলো না, আচ্ছা এই দেখো, এই যে এইটা একটা বস্তু, ধরো আমি এখানে আরেকটা বস্তু আঁকাইলাম এবং এই দুইটা বস্তুকে আমি এখন কানেক্ট করলাম এই পরিমাণে, এবং একটা বস্তুকে একটু ছোট রাখি, ধরো এটা একটু ছোট, কেমনে ছোট করবো এটাকে, এটা সিলেক্ট করলাম, এই যে ছোট হয়ে গেল। দেখো তো এইখানে পদার্থের পরিমাণটা কিন্তু অনেক কম, দেখো কণাগুলো কিন্তু অনেক কম পরিমাণে আছে, কথার কথা ধরে নাও এখানে 9টা কণা আছে, এখানে কিন্তু কণার পরিমাণটা অনেক বেশি, একদম সেই মানে পার্টি করতেছে, এখানে অনেক পরিমাণ আছে, ব্যাপক, আমি তো দিলাম না সবগুলো, অনেক আছে, ধরো অনেক আছে। এখন এখানে যে অল্প পরিমাণ কণা আছে এই অল্প পরিমাণ কণা খুব জোরে জোরে কাঁপাকাঁপি করতেছে, এদের মধ্যে খুব জোরে জোরে কাঁপাকাঁপি হইতেছে, এই যে জোরে অনেক জোরে জোরে কাঁপাকাঁপি করতেছে এরা। আর এখানে যে কণাগুলো আছে এগুলো তেমন কাঁপাকাঁপি করতেছে না, তেমন একটা এনার্জি নাই। এই যে
তাপ যে জিনিসটা আমি বললাম, এই তাপ জিনিসটা এনার্জি প্রকাশ করে, যার মধ্যে তাপ যত বেশি সে বোঝা যায় তত বেশি তার মধ্যে এনার্জি আছে। জিনিসটা এইরকম, তুমি এভাবে মনে রাখতে পারো, তাপ জিনিসটা, তাপ, তাপ এটার ইংলিশ হলো হিট। তাপ বুঝায় একটা বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি, আনুমানিক একটা পরিমাণ বুঝায় যে কি পরিমাণ শক্তি এটার মধ্যে থাকতে পারে, বুঝছো? তাপ শক্তি, এটা এক ধরনের শক্তি। আর যে তাপমাত্রা, তাপমাত্রা বুঝাবে প্রত্যেকটা কণা গড়ে কি পরিমাণ শক্তি নিয়ে কাঁপতেছে। হুম। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু তাহলে মোট শক্তি, যদিও বা কণাগুলো অনেক বেশি কাঁপাকাঁপি করতেছে, কণার পরিমাণ অনেক কম। প্রত্যেকে ধরো এখানে 1,00,000 টাকা করে আছে, একটা জায়গায় 3টা বাসা আছে, 3টা বাসার প্রত্যেকের কাছে 1,00,000 টাকা করে আছে, অনেক বড় লোক বুঝাই যাচ্ছে। আরেকটা মহল্লা আছে পাশে, ওইখানে ধরো 1,000 বাসা আছে, প্রত্যেকের কাছে 1,00,000 টাকা নাই, 50,000 টাকা করে আছে। কাজে ইন্ডিভিজুয়ালি একটা মানুষ কম পরিমাণ ধনী, এখানে এই 3টা বাসার মানুষজন অনেক বেশি ধনী, কিন্তু টোটাল টাকার যদি হিসাব করি, এই 3টা বাসার টাকার টোটাল পরিমাণটা অনেক কম। আর এই যে একটা মহল্লা ছিল, এই মহল্লায় টাকার পরিমাণটা অনেক বেশি। ঠিক জিনিসটা এখানেও হচ্ছে, এখানে টোটাল এনার্জির পরিমাণটা কিন্তু কম, এখানে টোটাল এনার্জির পরিমাণটা বেশি। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এখানে কণাগুলোর কাঁপাকাঁপির পরিমাণটা বেশি। এরা সংখ্যায় কম হলেও এরা অনেক বড় লোক, এদের মধ্যে কাঁপাকাঁপি বেশি, গতিশক্তি বেশি, শক্তি বেশি, আমি বলছি তাপ বেশি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি কাঁপাকাঁপি বেশি হয়, যখন এই কণা আর এই কণার সংস্পর্শে আসবে, একটু বড় করে আঁকাই, ধরো এই একটা কণা যার মধ্যে কাঁপাকাঁপি নাই, এটা যে এখান থেকে বিলং করে, আর এখান থেকে একটা কণা আসলো যে বেশ এটা সমানই, কিন্তু এর মধ্যে অনেক কম্পন আছে, কম্পন বা ভাইব্রেশন বা কাঁপাকাঁপি আছে। এর সাথে এর যখন মিলন হবে, মিলন তো হবে না, যখন দেখা হবে তখন সে বলবে, আরে তুই এত গরিব কেন? কাঁপাকাঁপি নাই, নে কিছু পরিমাণ শক্তি নে। সে কিছু পরিমাণ শক্তি দিবে, শক্তি দিয়ে একসময় দেখা যাবে এর শক্তি বেড়ে একটু কাঁপাকাঁপি হবে, এর শক্তি একটু কমে কাঁপাকাঁপি একটু কমবে, কিন্তু এই দুজনের অবস্থা সমান হয়ে যাবে, সাম্যাবস্থায় চলে যাবে। এই যে শক্তিটা দিয়ে দিল না, কাঁপাকাঁপি করতেছে, পাশে একজন আসলে ওরে ধাক্কায় ওরেও এখন কাঁপাকাঁপি করাইতেছে, এই সে শক্তিটা দিয়ে দেওয়া, এইটাকেই বলে তাপ, তাপ দিয়ে দেওয়া। কাজে বুঝতে পারছো কেন টোটাল পরিমাণের উপর কে তাপ দিবে নির্ভর করে না, নির্ভর করে এই কণাগুলো অ্যাভারেজে কি পরিমাণ কাঁপাকাঁপি করতেছে। এই অ্যাভারেজে কোনটা বেশি কাঁপাকাঁপি কোনটায় কম কাঁপাকাঁপি, এটাই বুঝায় তাপমাত্রা দিয়ে। বুঝছো? এইটুকু কি ক্লিয়ার? যদি এটুকু বুঝি তাহলে আসো, মোটামুটি এতক্ষণ একটু স্লো যাইতেছিলাম, আস্তে আস্তে আমরা আমাদের পড়াশোনার মধ্যে ঢুকে যাই। এটুকু ক্লিয়ার হলে লিখবা CLR, বড় ওই যে কষ্ট করে CLEARVAIYA, ক্লিয়ার ভাইয়া লেখার প্রয়োজন নাই, লিখবা CLR, শেষ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে তাপ কি জিনিস, তাপমাত্রা জিনিসটা কি জিনিস, এবং এইটার যে ফিল, ফিল বুঝছো, এই যে ফিল, এই ফিল জিনিসটা আমরা বুঝার এখান থেকে চেষ্টা করলাম। এখন আসো, আমি বলছি ক্লিয়ার ভাইয়া না লিখে CLR লিখতে, এই লোক লিখছে CLRV, এত শর্টকাটও তো লিখতে বলি নাই ভাই। আচ্ছা, তাহলে সাম্যাবস্থা কখন আসে? সাম্যাবস্থা তখনই আসে যখন এদের মধ্যে তাপমাত্রাটা সমান হয়, তাপমাত্রা সমান হলেই সাম্যাবস্থাটা চলে আসবে। যেমন এখানে হাইট সমান হলে সাম্যাবস্থা চলে আসতো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নামে একটা জিনিস আছে। প্রথমতই যখন তুমি এই শূন্যতম দেখবা, তোমার মাথার মধ্যে একটু একটা মৃদু একটা শক লাগবে যে শূন্যতম জিনিসটা তো আমি কখনো দেখি নাই, অনেক নতুনত্ব লাগতেছে, প্রথম দেখছি, দ্বিতীয় দেখছি, তৃতীয় দেখছি, শূন্যতম তো দেখি নাই। দেখছো কখনো যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, একজন শূন্যতম হয়েছে, কোনো দেখছো? না, দেখো নাই। কিন্তু এখানে তাপগতিবিদ্যায় এরকম শূন্যতম নামে একটা ফর্মুলা আছে, যেটা তারা মনে করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলারও আগে তা থাকা উচিত। এই জন্যে ফার্স্ট সেকেন্ড ঘোষণা হয়ে গেছে, তারপর তাকে নিয়ে আসছে, নিয়ে এসে এদের আগে বসাইছে, শূন্যতম ফর্মুলা হিসেবে বসানো হয়েছে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম ফর্মুলা কি বলে? তোমরা এটা দেখলে হাসবা, বুঝছো? তাপগতিবিদ্যার শূন্যতম ফর্মুলা বলে যে এখানে একটা বক্স আছে, এখানে আরেকটা বক্স আছে, এবং এইখানে এদের সংস্পর্শে আরেকটা বিশাল বড় একটা বক্স আছে। এটাকে আমি বলছি এ, এটাকে আমি বলছি বি, এটাকে আমি বলছি সি। তাপগতিবিদ্যার শূন্যতম ফর্মুলা বলে যে যদি এদের মধ্যে এ আর বি সাম্যাবস্থায় থাকে,
এই যে তাপ আদান প্রদান করে সাম্যাবস্থায় আসতেছে এটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। এটাকে কি বলা হয়? তাপীয় সাম্যাবস্থা। এ আর বি এটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। আমি লিখে দিচ্ছি তাপীয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা। এ আর বি তাপীয় সাম্যাবস্থায় আছে। এর মানে কি? এর মানে এদের মধ্যে হয়তোবা তাপমাত্রার একটু পার্থক্য ছিল, যখন আমি লাগাই দিছি তখন তাপ আদান প্রদান করে এখন এরা তাপমাত্রা সমান। আবার বলা হয় যে বি আর সি তো লেগে আছে, তাহলে অবশ্যই অবশ্যই বি আর সিও তাপ আদান প্রদান করে তাপীয় সাম্যাবস্থায় চলে যাবে। তাহলে বি আর সিও কিন্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে, থাকবে, অবশ্যই থাকবে। তাহলে তুমি এটা বলতে পারো যে এটার তাপমাত্রা সমান, এটার তাপমাত্রা সমান, তাহলে অবশ্যই এ আর সি এর তাপমাত্রাও সমান। এখান থেকে বলা যায় অবশ্যই এ আর সি এর তাপমাত্রাও সমান, অর্থাৎ এরাও তাপীয় সাম্যাবস্থায় আছে। এটাকে বলা হয় তাপমাত্রার শূন্যতম বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখন আমি কোনটা দিতে পারবো? আচ্ছা দেখি কমেন্টে তোমাদের কি নিয়ে আলোচনা হইতেছে। ক্লাসের পর কি এক্সাম হবে কিনা? হ্যাঁ, ক্লাসের পর এক্সাম হবে। আমরা এক্সাম নিব, ক্লাস শেষ হয়ে গেলে, চ্যাপ্টার শেষ হয়ে গেলে চ্যাপ্টার শেষে তাপগতিবিদ্যার ওপরে একটা মেগা এক্সাম অবশ্যই হবে। এক্সাম না দিলে আর কি হলো বলো? তুমি যদি টেস্ট করতে না পারো তাহলে কিভাবে বুঝবা যে পড়েছো নাকি পড়ো নাই? হ্যাঁ, আচ্ছা। এখন এটা অনেক সহজ না? জিনিসটা এরকম যে তোমার আর এ আর বি এদের দুজনের মধ্যে টাকার পরিমাণ সমান, দুজনেরই 10 টাকা 10 টাকা আছে। বি আর সি এরও 10 টাকা 10 টাকা আছে। তাহলে অবশ্যই বলা যায়, চোখ বন্ধ করে ম্যাজিকের মতো বলা যায় যে এ আর সি এর মধ্যেও 10 টাকা 10 টাকা আছে। এই ছিল আমাদের শূন্যতম সূত্র। অনেক অনেক বেসিক জিনিস না? এই বেসিক জিনিসটাই আমাদের এই শূন্যতম সূত্র। অনেক ইজি। ওরা মনে করছিল যে এটা তো সবাই জানেই, তাই এরা অ্যাড করা নাই। পরে মনে হয়েছে না এটা অ্যাড করা দরকার, এই জন্য শূন্যতমতে নিয়ে এসে অ্যাড করে দিছে। এখন তুমি যে বলতেছো যে এদের মধ্যে তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান, তাপমাত্রা সমান মানে তো তাপীয় সাম্যাবস্থায় আছে। কিন্তু এই তাপমাত্রা সমান, এই তাপমাত্রা এটা তুমি মাপবা কিভাবে? তাপমাত্রা এটা মাপার ওয়ে কি? মাপবো কিভাবে? মাপা তো লাগবে, না মাপলে আমি কেমনে বুঝবো যে সমান নাকি অসমান নাকি এমনি কি? মাপা তো লাগবে। আমি বললাম যে আমি ধরে টরে বুঝতে পারি না, তাপমাত্রা জানা লাগে। আমি তাপমাত্রা জানবা কেমনে না মাপলে? মাপাটাই আমরা দেখব, ঠিক আছে? তাপমাত্রা মাপার উপায় আমরা এখন দেখব যে কি কিভাবে আমরা তাপমাত্রা মাপতে পারি। প্রকৃতিতে খেয়াল করা যায় যে যখন কোনো বস্তুর আমি তাপমাত্রা বাড়াই বা আমি একটা জিনিসকে গরম করি, তখন সেই জিনিসটার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। তুমি দেখবা যে মোম, মোম আছে না, যে মোমবাতি, ক্যান্ডেল বলে, যারা পশ তোমরা ক্যান্ডেল বুঝবা। মোমে যখন আমি হিট দিই, গরম করি, আগুন ধরাই, তখন সেটা গলে যায়। এর একটা ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। তুমি দেখবা পারদ, দেখার কথা না, শুনছো বা থার্মোমিটারে দেখছো যে পারদ, পারদ জিনিসটা যখন আমি হিট দেই তখন এটার আয়তন বৃদ্ধি পায়, যখন ঠান্ডা করি আয়তনটা কমে যায়। অনেকটা মোমের মতো, মোমের একটা ভৌত পরিবর্তন দেখা যায়, সে কঠিন থেকে তরল হয়। আর পারদের ক্ষেত্রে তার আয়তনটা পরিবর্তন হয়। তো এই পারদ দিয়েই আমাদের তাপমাত্রা মাপার সবচেয়ে পপুলার মিটার বা স্কেল বানানো হয়, যেটাকে বলা হয় থার্মোমিটার। থার্মোমিটার তোমরা দেখছো, তোমার জ্বর যখন আসছে তোমার মুখের মধ্যে ঢুকাই দিছে, অনেকের বগলের মধ্যে দিছে, কপাল খারাপ হলে অনেক জায়গাতেই দিছে। থার্মোমিটার জিনিসটা দিয়ে আমরা তাপমাত্রা মাপি, যে আরে আমার সোনাটা, এই সোনার শরীরের উষ্ণতা কতটুকু, কতটুকু জ্বর আসছে দেখি, এত ফারেনহাইট নাই কত, 102 ডিগ্রি আসছে। এটা কি জিনিস? এটা বুঝায় তোমার শরীর কতটুকু গরম। এটাই আমরা মাপা দেখব। মানে কাশি হচ্ছে তো একটু পানি খেয়ে নিই, তোমরা কি মাইন্ড করবা? মাইন্ড করলেও আমার কি, আমি তো খাবোই। আচ্ছা, তো আমি বললাম যে থার্মোমিটার, হ্যাঁ হ্যাঁ পানিটা দেবো। আচ্ছা, তাই বললাম যে পারদ, পারদ, পারদ জিনিসটা এমন, যদি তুমি একটা লম্বা একটা টিউবের মধ্যে একটা পারদ নাও, লম্বা টিউব, এই টিউবের মধ্যে আমি নিছি পারদ, ধরো এই যে এইটা হলো পারদ, সুন্দর একটা পারদ, কিউট একটা হলুদ একটা পারদ। এই পারদের যদি আমি তাপমাত্রা চেঞ্জ করি এটার আয়তনটা চেঞ্জ হবে।
এটার তাপমাত্রা চেঞ্জ করলে আয়তনটা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? তাপমাত্রা আমি যত বাড়াবো তার আয়তনটা তত বাড়বে, তাপমাত্রা যত কমাবো তার আয়তনটা তত কমবে। ভাইয়া নোট করার টাইম দেন। নোট করার টাইম, নোট আমি তোমাকে স্লাইড দিয়ে দিব, ক্লাস শেষ হবে, ক্লাস শেষে তুমি দেখবা পেজেই স্লাইড পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? পেজেই স্লাইড পোস্ট হয়ে যাবে, ক্যাপশনে স্লাইডের ড্রাইভ লিঙ্ক তুমি পেয়ে যাবা, কাজেই খুব বেশি দুশ্চিন্তা করিও না, পেয়ে যাবা, স্লাইড পেয়ে যাবা। ওকে, কাশি হলে পানি খেলে আরো বেশি কাশি হবে, আসলেই আমি জানতাম না। আরে তোমাদের ফিজিক্স পড়াইতে পড়াইতে ডাক্তারি অনেক নলেজ আমার চলে আসবে। এখন তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখলাম যে পারদের যখন আমি তাপমাত্রাটা বৃদ্ধি করি, গরম করি, যেমন আগুন দিয়ে গরম করতে পারি, কিছু একটা করে গরম করি, তখন এর আয়তনটা বাড়ে। প্রথমে এর একটা ধরো এইটুকু আয়তন ছিল, যখন আমি এটাকে আরো গরম করছি, আমি উষ্ণ করছি, তখন এর আয়তনটা বেড়ে গেছে, বেড়ে এই জায়গায় চলে আসছে। কাজে এই যে পারদ, এই যে পারদের আয়তন যেটা তাপমাত্রা চেঞ্জ করলে পরিবর্তিত হয়, এই পারদকে বলা হয় তাপমিতিক বস্তু। পারদকে কি বলা হয়? তাপমিতিক বস্তু। তাপমিতিক বস্তু। আর এই যে আয়তন, আয়তনটা কি? এই তাপমিতিক বস্তুর এমন একটা ধর্ম যেটা তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলছি তাপমিতিক ধর্ম। এটাকে আমরা বলেছি তাপমিতিক ধর্ম, ঠিক আছে? এটা হলো তাপমিতিক ধর্ম। তার মানে পারদ এটা একটা তাপমিতিক বস্তু যার তাপমিতিক ধর্ম আছে। এমন আরো অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু, যেমন মোম আমি বললাম। যেমন একটা পরিচিত উদাহরণ হলো তোমার পরিবাহী, পরিবাহী জিনিস। তোমরা তাপগতিবিদ্যা শেষ করে যখন চলতরিৎ পড়বা, তখন দেখবা বিভিন্ন ধরনের তার নিয়ে কাজ করতে হবে, তারের মধ্যে ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে কারেন্ট চালাইতে হবে। তখন তুমি দেখবা তাপমাত্রা বাড়াইলে একটা বস্তুর রোধ পরিবর্তিত হইতে পারে। রোধ সম্পর্কে 9-10 তোমরা পড়ে আসছো, রোধ চেঞ্জ হয়ে যায়, সেই সম্পর্কে একটা অঙ্ক আমরা আজকে করব। এখন শুধু এটুকু জানলে তো হবে না, আমাদের এইটার সাহায্যে আমাদের তাপমাত্রা পরিমাপটাও করতে হবে। শুধুমাত্র জানলে তো হবে না যে ভাই এইটা হয় ওইটা হয়, মাপা তো লাগবে। দেখো, তুমি একটা থার্মোমিটার নিবা, যে থার্মোমিটারের মধ্যে পারদ আছে, আর একটা থার্মোমিটার নিবা তার মধ্যেও পারদ থাকবে, বা একই থার্মোমিটার নিলা। প্রথমে তুমি এইটাকে একটা বরফের মধ্যে চুবাইবা, এই যে বরফ, বরফের মধ্যে চুবাবা, এই দেখো বরফ ঠান্ডা একদম। শীতকালে বরফের ছবি আঁকানো দেখে আমার ঠান্ডা লাগতেছে, বরফ। আরবার নিবা এমন একটা জায়গা যেখানে পানি ফুটতেছে, গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, দেখছো না যে এটা হলো বরফ, মানে পানির কঠিন অবস্থা। এইটা হলো একদম টকবক টকবক করে ফুলতেছে। এবং এই বরফটা হলো এমন একটা বরফ যেটা জাস্ট এখন একটু হিট পাইলেই পানি হয়ে যাবে। মাত্র পানি থেকে বরফ হইল, কিংবা একটু হিট পাইলেই এখন এটা পানি থেকে, বরফ থেকে পানি হয়ে যাবে, এইরকম একটা অবস্থা। আর এই পানিটা হচ্ছে ফুটতে শুরু করছে এখন, এরকম একটা অবস্থা। এটাকে আমরা বলি বরফ তাপমাত্রা, এটাকে আমরা বলি বাষ্প তাপমাত্রা। এবং তুমি দেখবা যখন বরফ তাপমাত্রা থাকবে তখন পারদের একটা উচ্চতা থাকবে এখানে। এই যে একটা বিন্দু দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি বরফ বিন্দু, এইটাকে আমরা বলি বরফ বিন্দু। একইভাবে সেম প্রসেসে যখন আমি তাপমাত্রাটা বাড়াইলাম, একটা গরম জিনিসের মধ্যে রাখলাম, তখন এর অবশ্যই আয়তনটা বাড়বে, আয়তনটা বাড়বে, আয়তনটা বেড়ে ধরো এতটুকু হইল। এই যে এখানে যে যেই লাইন পর্যন্ত গেছে, এই যে বিন্দুটা, এই বিন্দুকে আমরা বলি বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু। ঠিক আছে, তুমি খেয়াল করো, একটা হলো বরফ বিন্দু, একটা হচ্ছে বাষ্প বিন্দু। এখন বরফ বিন্দু আর বাষ্পবিন্দু, তাহলে এদের তাপমিতিক ধর্ম জিনিসটা কোনটা? এই ক্ষেত্রে আয়তন তো তাপমিতিক ধর্ম আমি বুঝতেছি, কিন্তু যখন তুমি একটা থার্মোমিটার দেখবা, তখন তুমি দেখবা এটার গায়ে এরকম খাঁচকাটা 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 দাগ দেওয়া থাকে, এখানে যে 10, 20, 30, 40 লেখা থাকে। তার মানে এই পারদের উচ্চতা কতটুকু পরিবর্তিত হচ্ছে তার উপর আমরা নির্ভর করবে এটা কতটুকু তাপমাত্রার মধ্যে আছে এটা বুঝার। আরেকবার বলি, আমি নিজে পেঁচাই ফেলছি। যত বেশি আমি তাপমাত্রা দিব
এই পারদের উচ্চতা তত বেশি বাড়তে থাকবে। যত কম তাপমাত্রা হবে পারদের উচ্চতা তত কম থাকবে। কাজে আমি বলতে পারি এই যে এখানে তাপমিতিক ধর্মটা পারদের ক্ষেত্রে যেমন আয়তন ঠিক তেমনি এটার উচ্চতা। তাপ বাড়লে উচ্চতা বাড়ে, তাপ কমলে উচ্চতা এখানে কমে। তাহলে এই যে এখানে একটা উচ্চতা আমি পাচ্ছি, এটাকে আমি বললাম ধরো এক্স আইস, ঠিক আছে? এটা যেহেতু বরফ ইংলিশ কি আইস না? এই যে উচ্চতা, এই উচ্চতাকে আমি বললাম ধরো এক্স আইস। আর এই যে উচ্চতা, এই উচ্চতাকে আমি ধরো বললাম এক্স বাষ্পর ইংলিশ হলো ভেপার, আমি লিখলাম ভেপ, ঠিক আছে? VAP ভেপার, এক্স আইস মাইনাস এক্স ভেপার। এখন এখানে তো একটা তাপমাত্রা আছে, আমরা তো মাপতে চাই, একটা তাপমাত্রা তো ওইখানেও আছে, এখানে একটা তাপমাত্রা আছে যেটা আমরা মাপতে চাচ্ছি। তো এই যে এখানে একটা তাপমাত্রা, এই তাপমাত্রাকে ধরো কথার কথা আমি বললাম থিটা আইস, মানে বরফের তাপমাত্রা, সদ্য পানি থেকে বরফ হওয়া জিনিসের তাপমাত্রা। আর এখানে যে তাপমাত্রাটা আছে এটাকে আমরা ধরো বললাম থিটা ভেপার। তাহলে তোমার লজিক কি বলে? লজিক কি বলে যে এখানে এই দুটার হাইটের পার্থক্য যত বাড়বে আমি বুঝতে পারবো এই যে তাপমাত্রার পার্থক্য তত বেশি। তাপমাত্রার পার্থক্য যত বাড়বে হাইট তত বাড়বে, তাপমাত্রার পার্থক্য যত কম হবে হাইট তত কম হবে, এটা বোঝা যায়। তাহলে আমি বলতে পারি তাপমাত্রার পার্থক্য যত বাড়ে, বাষ্প আর বরফের তাপমাত্রার পার্থক্য যত বাড়বে আমার এই যে উচ্চতা, এই উচ্চতার এইটাও ততটুকু বাড়বে। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি আসে? থেটা ভেপর মাইনাস থেটা আইস ইকুয়ালস টু কে গুণন এক্স ভেপর মাইনাস এক্স আইস। একটু কেটাকে এই পাশে রাখো, আমি এখানে পাশে নিয়ে আসলাম থেটা ভেপর মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই এক্স ভেপর মাইনাস এক্স আইস। এখন সেম কাজটা তো আমি এখানেও করতে পারি। ধরো এই বিন্দু আর এই বিন্দু আমি নিলাম না, আমি কি করতে চাই? আমি চাই এই বিন্দু আর এই বিন্দু না, এদের মাঝামাঝি হয়তো বা কোনো একটা বিন্দু, নর্মাল একটা টেম্পারেচার। আমি তো একবার এখানে রাখলাম, একবার এখানে রাখলাম। সবসময় এসব জায়গায় কেন রাখবো? একটা নর্মাল একটা জায়গায় রাখলাম। ধরো তুমি তোমার ধরো ছোট ভাই ঘুমাইতেছে, তুমি চাইতেছো যে আমার ছোট ভাইটার জ্বর আসলো নাকি আমি একটু দেখি। হ্যাঁ, যদিও জ্বর আসছে কিনা এটা তোমার ইচ্ছা নাই, তোমার ইচ্ছা লোকে একটু জ্বালানো। তো তুমি ওর কাছে যা থার্মোমিটারটা ওর নাকের মধ্যে ঢুকায় রাখছো, রাখতেই পারো। তো এখন সেখানে একটা উষ্ণতা আছে, সেখানে একটা তাপমাত্রা আছে। সো এই পারদগুলো সেখানে একটা হাইট দেখাবে। সো পারদের সেখানে একটা হাইট থাকবে। ধরো কথার কথা পারদটা সেখানে এইটুকু হাইট দেখাচ্ছে, এইটুকু হাইট সেখানে দেখাচ্ছে পারদটা। তার মানে এইটা একটা তাপমাত্রা, এই তাপমাত্রা আমি মাপতে চাই এই পজিশনে। ধরো এই পজিশনের উচ্চতাকে আমি বললাম এক্স এবং এই তাপমাত্রাকে আমি বললাম থিটা, এটা আমি মাপতে চাই। তো সেম লজিক, সেম আইডিয়া তো আমি এই বিন্দুর ক্ষেত্রেও বলতে পারি যে এই যে আমার আইস বিন্দু এবং এক্স বিন্দু, বা আমি বলতে পারি যে এক্স আইস এবং এক্স, এদের পার্থক্য যত বাড়বে আমি বুঝতে পারবো এই থিটা আইস এবং থিটা, এই দুই তাপমাত্রার মধ্যে পার্থক্য তত বেশি। এখানে আমি যা করছি তাই, এই দুটার উচ্চতার পার্থক্য যত বেশি তাপমাত্রার পার্থক্য তত বেশি, লেখা তো যায়। আমি বলতে পারি থিটা, আচ্ছা ভেপন না, আমরা কি নিলাম? থিটা এক্স, তাই না? থিটা এক্স বা থিটা, থিটা নিছি আমরা, থিটা। তাহলে থিটা মাইনাস এই নিচের থিটা আইস, থিটা আইস, এই দুটার তাপমাত্রার পার্থক্য যত বাড়বে আমার এই এক্স আইস থেকে এই এক্স পারদের যে উচ্চতাটা, এই উচ্চতার পরিবর্তনটা তত বাড়বে। তাহলে এটা ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস এক্স আইস। তাহলে এবার তুমি লেখো থিটা মাইনাস থিটা আইস, সমানুপাতিক চিহ্ন আমরা চাই না, আমি চাচ্ছি সমান চিহ্ন নিয়ে আসতে। তাহলে সমানুপাতিক ধ্রুবক কে দিব? এক্স মাইনাস এক্স আইস। এবার কেটাকে আলাদা রাখো, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আইস ইকুয়ালস টু কে। এখন এই দুইটা কে আসলে একই জিনিস। এই যে এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, কে তো লিখি নাই এখানে, এখানে তো কে লিখি নাই বন্ধু বান্ধবীরা, এই যে কে, এই দুইটা কে আসলে একই জিনিস। বড় করে লিখবো? আচ্ছা ঠিক আছে, বড় করে লিখবো। এটা হলো কে, এইটা হলো আরেকটা কে, দুইটা কে।
এই দুইটাকে একই সমানুপাতিক ধ্রুবক, কারণ আমি একই স্কেলে একই পারদের ক্ষেত্রে একইভাবে একই জিনিস মাপতেছি। এখানেও আমি হিসাব করলাম যে তাপমাত্রার পরিবর্তন আর উচ্চতার পরিবর্তন সমানুপাতিক, তাপমাত্রা আর উচ্চতার সমানুপাতিক ধ্রুবক এইটা। এইখানেও তো এই তাপমাত্রা আর উচ্চতার সমানুপাতিক ধ্রুবক কে, এই দুটাকে তার মানে সমান। তাহলে আমি এখান থেকে একটু বলতে পারি, এইটুকু তো উঠাইছো, এটুকু তো বুঝতে পারছো, এটাকে আমি একটু ছোট করতে পারি। এটাকে আমি একটু ছোট করলাম, যেহেতু আমার ক্ষমতা আছে, তোমরাও একটু ছোট করতে পারো যাদের ছোট করার ক্ষমতা আছে। একটু ছোট করে আমি একটু এখানে রাখলাম। আচ্ছা, হ্যাং করতেছে কেন? এই তুমি হ্যাং করো কেন? আচ্ছা, তাহলে এই দুটা কে সমান? সো দুটা কে যদি সমান হয়, বলতে পারি থিটা ভেপর মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এক্স ভেপর মাইনাস এক্স আইস ইকুয়ালস টু তুমি আরেকটু এদিকে আসো ছোট্ট সোনামণি, এই তো এইটা, এই কে এবং এই কের মানে এইটা সমান। তাহলে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আইস, এক্স মাইনাস এক্স আইস। একটু ডাইজেস্ট করো, একটু ডাইজেস্ট করো। আমি আরেকবার বলি, আমি এটা আরেকবার বলি, একটু তোমরা একটু হজম করো, ভালো করে হজম করো। আমি কি বললাম? আমি বললাম যে দেখো তো, আমি প্রথমে বরফের মধ্যে রাখছি, আমি একটা হাইট পাইছি। আমি তারপরে কি করছি, এটাকে ফুটন্ত পানির মধ্যে রাখছি, সেখানে আমি এই হাইট পাইছি। পারদের হাইট চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হবে। আমি বলতেছি যে এই দুইটা হাইটের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুই বস্তুর তাপমাত্রার পার্থক্য যত বেশি, তাপমাত্রা কত আমরা জানি না, মাপবো, মাপার জন্য এত কাহিনী করতেছি। তাপমাত্রার পার্থক্য যত বাড়বে, এই উচ্চতাটা তত বাড়বে। সহমত নাকি সহমত না? আমি বললাম নিচে এটার তাপমাত্রা হলো থিটা আইস, উপরে তাপমাত্রা হলো থিটা ভেপর। তাহলে এদের পার্থক্য যত বাড়বে, এই উচ্চতার পার্থক্য তত বাড়বে। উচ্চতা একটা হচ্ছে এই যে এক্স আইস, একটা হচ্ছে এই যে এক্স ভেপর। তাহলে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো, যেহেতু সমানুপাতিক ছিল, তাহলে কে এর একটা মান আসবে এই বস্তুটা। আবার সেম প্রসেসে বলতে পারি যে আমি বরফের মধ্যে রাখছি, ঠিক আছে, এরপরে আমি আবার এই ফুটন্ত পানিতে রাখলাম না। আমি ধরো তোমার ঘুমন্ত একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইকে একটু জ্বালাতে মন চাচ্ছে, তার নাকের মধ্যে ঢুকাই দিলাম জিনিসটা। তাহলে তার নাকের মধ্যে একটা টেম্পারেচার পাবো, একটা তাপমাত্রা পাবো। তাপমাত্রা ইংলিশ হলো টেম্পারেচার। সেইখানে ধরো তাপমাত্রা কথার কথা থিটা, যেটা আমরা বের করতে চাই, যে আমার এই ছোট ভাই তার নাকের তাপমাত্রা কত। এখন এইখানে যদি থিটার তাপমাত্রা হয়, এটার জন্য একটা হাইট থাকবে, সেই হাইট হচ্ছে এক্স। এই যে এইটুকু হচ্ছে এই হাইট এক্স। তাহলে সেম প্রসেসে আমি আগে যেমনি লিখলাম যে এই হাইটের পার্থক্য আর এই দুইটা জায়গার তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক, এভাবেও আমি বলতে পারি যে এই হাইট এবং এই হাইটের পার্থক্য আর এই তাপমাত্রা আর আমার বন্ধুর নাকের বা ছোট ভাইয়ের নাকের তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক। সেটা আমি লিখলাম যে নাকের তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা সমানুপাতিক হবে নাকের উচ্চতা মাইনাস বরফের উচ্চতা। নাকের উচ্চতা মানে যে নাক কত উঁচু এটা না, পারদের উচ্চতা। ঠিক আছে, তো তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। আমি বললাম যে দুইটা সমানুপাতিক ধ্রুবক একই জিনিস, কারণ আমি ওই তাপমাত্রা আর উচ্চতার সমানুপাতিক ধ্রুবক বের করছি। সো দুইটা আসলে একই সমানুপাতিক ধ্রুবক। সো এই দুইটাকে সমান করলে এই জিনিসটা আসে। এরপর আসো, এরপর আসো, এরপর এখন থিটাগুলাকে একপাশে রাখো। আমি এই যে এটাকে উপরে রাখি, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই, এটাকে নিচে নিয়ে আসো। তাহলে থিটা ভেপার মাইনাস থিটা আইস ইকুয়ালস টু এক্স, এটাকে এসে নিয়ে গেলাম, এটাকে ধরে নিয়ে এসে এখানে নিয়ে আসো। তাহলে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স ভেপর মাইনাস এক্স আইস। এইটা আমাদের, এটাকে বলা হয় থার্মোমিটারের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি, যেখানে কি বুঝাচ্ছে, এখানে কি বুঝাচ্ছে। তুমি যদি এমন কোনো মেথড খুঁজে বের করতে পারো যার মাধ্যমে তুমি শুধুমাত্র কিছু জানা লাগবে না, শুধুমাত্র এইটুকু জানবা, তোমার কিচ্ছু জানা লাগবে না, তুমি শুধুমাত্র এইটুকু জানবা যে এইখানে যখন পানি সদ্য বরফ হয়ে যাচ্ছে, পানি মাত্র বরফ হয়ে গেল, এরকম একটা বরফ বিন্দুর তাপমাত্রা যদি কোনোভাবে জানতে পারো, আর ফুটন্ত পানির তাপমাত্রা যদি কোনোভাবে জানতে পারো, তাহলে আমি থিটা আইস জানি,
থিটা ভেপর জানি, থিটা আইস তো জানি। আর হাইট তো তুমি মাপতেই পারবা, হাইট তো হিসাব করে মাপাই যায়, হাইট তো তুমি হিসাব করে মাপতেই পারবা, এই সবগুলো তুমি হিসাব করে দেখতেই পারবা, তাহলে তুমি থিটার মানটাও বের করে ফেলতে পারবা। তুই কোন একটা ভাবে, ধরো তোমার কাছে একটা প্রদীপ আছে, ধরো এটা হলো তোমার আলাদিনের প্রদীপ, যদিও কালো প্রদীপ হয়ে গেল। এই আলাদিনের প্রদীপটা ঘষলে ধরো একটা জিন বের হয়, জিন বের হয়ে বলছে হু হু হা হা, বলেন আপনার তিনটা ইচ্ছা। তো তুমি প্রথম ইচ্ছা বললা যে বরফের, সদ্য বরফ হয়ে গেছে, মাত্র বরফ হইল, এরকম একটা বরফের তাপমাত্রা কত, বা কত ডিগ্রি সেলসিয়াস, বা সেলসিয়াস কি বলতেছি, কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় পানি বরফ হয়, তুমি এটা জিজ্ঞাসা করলা। তো সে তোমাকে বলল যে অমুক তাপমাত্রায় হয়, তোমাকে থিটা আইসের মানটা বলে দিল, যেহেতু জিন সে বলতেই পারে, সে বলে দিল থিটা আইস। বললো দ্বিতীয় ইচ্ছা কোনটা, তুমি বললা ফুটন্ত পানির তাপমাত্রা কত, সে তোমাকে বলে দিল থিটা ভেপরের তাপমাত্রা কত। তার তুমি এটা জানো, এটা জানো, এটা জানো, এখন তোমার কাছে তিনটা ইচ্ছা বাকি আছে না, দুইটা হয়ে গেছে, আরেকটা ইচ্ছা বাকি আছে। তুমি এই ইচ্ছায় বলবা যে আমাকে আরো 10টা ইচ্ছা পূরণ করার ক্ষমতা দেন, সে আরো 10টা ইচ্ছা দিবে। তারপরে তুমি আবার ইচ্ছা বলবা, তারপরে 9 নম্বর ইচ্ছায় যায় বলবা যে আমাকে আরো 10টা দেন। এইভাবে চলতে থাকবে জিনিসটা, এটা হলো আনলিমিটেড, আনলিমিটেড ইচ্ছা পূরণের, আনলিমিটেড ইচ্ছা পূরণের কি বলবো এটা, যাই হোক, আনলিমিটেড ইচ্ছা পূরণের টেকনিক। তাহলে তাহলে এই যে ফর্মুলাটা আসলো, এই ফর্মুলাটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? এই ফর্মুলাটা ইউজ করার জন্য তিনজন বিজ্ঞানী, তিনজন না অনেক বিজ্ঞানী ছিল, তিনজন বিজ্ঞানীর কথা আমরা পড়বো যারা এই ফর্মুলাটা ইউজ করে অনেকগুলো স্কেল বানাইছে, অনেকগুলো স্কেল বানাইছে। যেমন প্রথমত হলো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। তারা কি করলো, তারা তিনজন তিনটা স্কেল নিল, এটা একটা স্কেল নিল, এইটা একটা স্কেল নিল, এবং এইটা আরেকটা স্কেল নিল। তিনটা স্কেল তারা নিয়েছে, এবং এই তিনটা স্কেলকে তারা বরফবিন্দু এবং বাষ্পবিন্দু কত হবে তারা নিজেরা বলে দিছে। তারা বলল যে সেলসিয়াস যেটা, এটা হলো সেলসিয়াস, সেলসিয়াস, সেলসিয়াস বলল যে আমার স্কেলে যখন বরফ হবে, এই তিনটাই কিন্তু বরফের মধ্যে রাখছে, ধরো তিনটা যদি বরফের মধ্যে রাখে তাহলে পারত্ব তিনটাতেই সমান পরিমাণ উচ্চতায় উঠবে, এখানেও এতটুকু উচ্চতায় উঠলো, এখানেও এতটুকু উচ্চতায় উঠলো, তিনটাতেই সমান পরিমাণ উচ্চতায় উঠলো। সেলসিয়াস বলল যে এই উচ্চতাটাকে আমি বলবো জিরো, জিরো। তারপর বলল যে এই যে যেখানে যায় পানি ফুটতে শুরু করবে, ফুটন্ত বাষ্পবিন্দু, সেখানে তো আয়তনটা একটু বাড়বে, আয়তনটা বেড়ে বেড়ে এই জায়গায় আসবে, এটাকে আমি বললাম 100। সেলসিয়াস বললো, আমি বলিনি, সেলসিয়াস বলছে, সেলসিয়াস। আচ্ছা, আবার ফারেনহাইটের পর আসলো, ফারেনহাইট বললো যে না আমি আসলে এরকমটা আসলে মানতেছি না, আমি আমার মতো একটা দিব। তো ঠিক আছে, সে তার মতো দিতেই পারে, বাক স্বাধীনতা যেহেতু আছে। সে বলল যে এটা হবে 32, এবং এই যে যেখানে যায় পারদের যেই উচ্চতায় পানি ফুটতে শুরু করে সেটাকে সে বলল 212। বলতেই পারে, মানুষের বাক স্বাধীনতা আছে, থাকতেই পারে। এরপর আসলো কেলভিন, কেলভিন, কেলভিন কি করলো, কেলভিন বলল যে ভাই এটা আমি বলবো 273.16, বা বলতে পারো 273, 273.16, বা অনেকে বলে 273। আর এটাকে আমি বলবো 373.16, 73.16। আচ্ছা, তাহলে এখানে তুই বুঝতে পারতেছো, এখানে 0, এখানে 100, মাঝখানে সবগুলাকে 100টা ভাগে ভাগ করছে এই স্কেলটাকে, তাহলে মাঝখানে 100টা ভাগে ভাগ করা হয়েছে। আবার ফারেনহাইটে 32 আর 212, মাঝখানে কত, মাঝখানে 180 ভাগে এটাকে ভাগ করা হয়েছে, 32, 33, 34, 35, 36, 37, এভাবে 180 ভাগে এই মাঝখানে দূরত্বটাকে ভাগ করা হয়েছে। কেলভিনে কি করছে, কেলভিনে এই টোটাল জিনিসটাকে 100 ভাগে ভাগ করছে, 273.16, ওখানে 373.16, বা তোমরা চাইলে এটা মাথায় নাও রাখতে পারো, 273 আর 373। প্রশ্ন আসতে পারে ভাই এই যে 16, 16 জিনিসটা আসলে কেন আসলো? সে তো 273 বলতে পারতো, সে তো 373 বলতে পারতো, সে 273.16 কেন বললো? এটা একটা মিস্ট্রি, যেটার উত্তর আমরা আজকেই দেখব। ক্লাসটা রেকর্ডেড থাকবে, চিন্তা করার প্রয়োজন নাই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে? সো তো দুশ্চিন্তা নিও না। এখন এই তিনটা থার্মোমিটার দিয়ে
কোনো একটা বস্তুর তাপমাত্রা সে মাপলো, কোনো বস্তুর তাপমাত্রা সে মাপবে, ধরো সেই বস্তুর কাছে যখন তাপমাত্রা নিয়ে যাওয়া হলো তখন উচ্চতা হলো এই পরিমাণ, পারদটার একটা উচ্চতা হবে, সেই উচ্চতাটা হলো এই পরিমাণ, এখানে যে এই পরিমাণ উচ্চতা, এখানে এই পরিমাণ উচ্চতা, এখানে এই পরিমাণ উচ্চতা। পারদ তো আর বুঝে না যে আমাকে কোন স্কেলের মধ্যে রাখা হয়েছে, সে জানে আমি হিট পাইলে, আমি যদি তাপমাত্রা বাড়ায় আমার, তাহলে আমি বড় হব, সে বড় হয়েছে এতটুকু। পরিবেশ, প্রকৃতি কারোর সাথে ভেদাভেদ করে না, প্রকৃতির নিয়ম একটাই, ভেদাভেদ করে মানুষ। এখন মানুষের মধ্যে সে ভেদাভেদ তৈরি করবে। মানুষ বলতেছে সেলসিয়াস, যে আমার এখানে তো কোনো একটা ভ্যালু লেখা আছে, ধরো এইখানে হিসাব করে দেখলো 0 1 2 3 4 5, এইভাবে এখানে থিটা মান আসে। ফারেনহাইট হিসাব করে দেখলো 32 33 34 35, ওর এখানে এফ মান আসে। কেলভিন হিসাব করে দেখলো 273 274 275 করে এইখানে একটা ভ্যালু টি আসলো, তিনজনের তিনটা ভ্যালু আসলো। সে বলবে ভাই এক একজন এক একটা মাপতেছে, তাপমাত্রা কেমনে চেঞ্জ হয়ে যায়? তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়নি, স্কেলটা চেঞ্জ হয়েছে। যেমন কেউ যদি বলে যে এখানে 1 কেজি বস্তু আছে, আবার কেউ যদি বলে যে 1000 গ্রাম বস্তু আছে, দুইটা কিন্তু সমান। একজন বলল 1 কেজি, একজন বলল 1000 গ্রাম, দুইটার পরিমাপটা আলাদা, এককটা আলাদা। কেউ কেজিতে বলছে, কেউ গ্রামে বলছে, কেউ কেজিতে বলতে পারে, কেউ পাউন্ডে বলতে পারে, যার যেটা ইচ্ছা বলতে পারে, ঠিক আছে। কেউ মিটারে বলতে পারে, কেউ হচ্ছে তোমার ফিটে বলতে পারে। পরিমাপের মাপটা চেঞ্জ হতে পারে, কিন্তু আসল যে ভ্যালুটা সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। সো তাপমাত্রা তিনটাতেই সমান, কিন্তু তিনটা স্কেলে তিনটা মান দেখাচ্ছে। এখন আমরা দেখেছিলাম যে স্কেলের ক্ষেত্রে, একটা স্কেলের ক্ষেত্রে, একটা থার্মোমিটারের ক্ষেত্রে আগের ফর্মুলায় আমরা কি দেখলাম দেখো তো, কি দেখলাম? কোনো একটা বিন্দুর তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্পের তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা ইকুয়ালস টু, যেই তাপমাত্রা বের করতে চাচ্ছি সেই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম মাইনাস বরফে তাপমিতিক ধর্ম ডিভাইডেড বাই বাষ্পে তাপমিতিক ধর্ম মাইনাস বরফে তাপমিতিক ধর্ম। এখানে এই স্কেলগুলোর আমি বলতে পারি না তাপমিতিক ধর্ম আছে, যে এই যে এখানে যে যখন বাষ্প বিন্দুতে যাচ্ছে তখন এটা 100 দেখাচ্ছে, আবার যখন এটা বরফ বিন্দুতে থাকছে এটা 0 দেখাচ্ছে। তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে এই যে 0 1 2 এইগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি না যে এইটা মোটামুটি তাপমিতিক ধর্মের সমতুল্য একটা জিনিস? তাপমাত্রা চেঞ্জ করলে এই যে 32 33 34 এই ভ্যালুগুলো যে বাড়ছে কমছে, আমি কি বলতে পারি না যে এইগুলো তাপমিতিক ধর্ম? বলতে তো পারি। তাহলে আমি ধরো এই থিটা ডিগ্রি সেলসিয়াস কিংবা এফ ফারেনহাইট কিংবা টি কেলভিন এটা হিসাব করতে চাই, তাহলে আমার কি বলে, ধরো আমি সেলসিয়াসে হিসাব করব, সেলসিয়াস হিসাব করব, তাহলে কি বলে তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্পের তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা। সো আমার তাপমাত্রা আমাদের এখানে হলো থিটা, সো থিটা মাইনাস বরফের তাপমাত্রা, বরফের তাপমাত্রা সেলসিয়াসে কত 0 মাইনাস 0 ডিভাইডেড বাই বাষ্পে তাপমাত্রা কত 100 100 মাইনাস 0, এই যে 0 এই যে বাষ্পে 100। আচ্ছা আমি এখানে যেমনটা করেছিলাম ঠিক সেমন ভাবেই বসালাম এখানে ইকুয়ালস টু ইকুয়ালস টু। এখন দেখো এগুলো কিন্তু সিমিলার তাপমিতিক ধর্ম। যখন 0 ডিগ্রি সেলসিয়াস, ধরো যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলে এখন তাপমিতিক ধর্ম দেখা যায় 32, ঠিক আছে। আমি তাপমাত্রার মেইন এটাকে ধরছি আর বাকিগুলোকে তাপমিতিক ধর্ম ধরলাম, ধরো তো যাই তাপমাত্রা চেঞ্জ হলে এই ভ্যালুগুলো তো চেঞ্জ হচ্ছে, এগুলো তো তাপমিতিক ধর্ম বলা তো যাই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হলে এখানে দেখাচ্ছে 32, যখন 100তে নিয়ে যাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 212। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমিতিক ধর্ম কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য 32, থিটার জন্য কত? থিটার জন্য এই যে এইটা এফ, তাহলে এফ মাইনাস বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম, বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম কত 32, 32 ডিভাইডেড বাই বাষ্প বিন্দুতে তাপমিতিক ধর্ম হলো 212, 212 মাইনাস বরফ বিন্দুতে 312। সেম জিনিস তো আমি এটার জন্যও করতে পারি। দেখো তো যখন থিটা তখন তাপমিতিক ধর্ম কত টি, তাহলে আমি বলতে পারি টি মাইনাস
যখন বরফ বিন্দু তখন তাপমাত্রিক ধর্ম কত? 273.16। তাহলে 273.16 ডিভাইডেড বাই, যখন বাষ্পবিন্দু তখন তাপমাত্রিক ধর্ম কত? 373.16। 373.16 মাইনাস 273.16। ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয় এখন একটু হিসাব নিকাশ করো, আস্তে আস্তে একটু ধীরে ধীরে হিসাব নিকাশ করো, ধীরে ধীরে। তাহলে থিটা বাই 100 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই, এটা কত আসে? এটা আসে 180 ইকুয়ালস টু টি মাইনাস 273 ডিভাইডেড বাই, এখানে কত আসবে? এটা আসবে 100, এটা আসবে 100। একটা মজার জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এইখানে টোটাল ভাগ হলো 100টা। কাজে যদি এক ঘর তাপমাত্রা বৃদ্ধি পায়, এখানে ধরো এক ঘর তাপমাত্রা বৃদ্ধি পাইলো, এখানেও কিন্তু ভাগ 100টা। কাজে এখানকার যে এক ঘর আর এখানকার এক ঘর, এদের দৈর্ঘ্য কিন্তু সমান। কাজেই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন আর 1 কেলভিন তাপমাত্রার পরিবর্তন সমান। সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রির পরিবর্তন আর কেলভিন স্কেলে এক ঘর বা 1 ডিগ্রির পরিবর্তন সমান। ঠিক আছে? $332। ওহো, আচ্ছা আচ্ছা, নাকি 332 কোথায় হবে? জীবনের সব থেকে বড় ভুল এইচএসসিতে সায়েন্স নেওয়া। হায় হায় রে, তোমরা যদি এটাই বলো। সায়েন্স নেওয়ার আসলে বেশ কিছু সুবিধা আছে, বেশ কিছু উপকারিতা আছে। তোমার অপরচুনিটি বাড়ে, আবার অপকারিতাও আছে। সব আসলে মিলাই বলা যায়। আরেকবার বলেন, বলতেছি, একটু ডাইজেস্ট করো জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলি, দেখো, রিক্যাপ একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। আমি বললাম যে তাপমিতিক ধর্মের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা কি বলে? সেই ফর্মুলা বলে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুতে তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্পবিন্দুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুর তাপমাত্রা, এটা সমান হবে সেই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম মাইনাস বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম ডিভাইডেড বাই বাষ্পবিন্দুতে তাপমিতিক ধর্ম মাইনাস বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম। আমি ধরে নিলাম যে আমার এই স্কেলটা মেইন, আমার এই থার্মোমিটারটা আমার মেইন থার্মোমিটার আমি ধরে নিলাম, তুমি যে কোনোটাই ধরতে পারো, ধরে নিলাম। তাহলে এইখানে যখন θ°C তাপমাত্রা হবে, যখন θ°C তাপমাত্রা হবে, তখন এই θ°র জন্য অন্যান্য স্কেলে কিছু তাপমিতিক আমি ধর্ম দেখতে পারবো। যেমন এখানে লেখা উঠবে এফ, এখানে লেখা উঠবে টি। তো আমি বললাম থিটার জন্য তাপমিতিক ধর্ম হচ্ছে এফ। যখন জিরো থাকবে, যখন জিরো, তখন অন্যান্য বস্তুর তাপমিতিক ধর্ম কিরকম হবে? যদি ফারেনহাইট চিন্তা করি, জিরোর জন্য লেখা উঠে 32। তাহলে জিরোর জন্য কত লিখলাম? 32। একইভাবে 100-র জন্য 212, জিরোর জন্য আবার 32। সেম কাজটা ফারেনহাইটের জন্য না করে আমি তো কেলভিনের জন্য করতে পারি। যখন জিরো তখন 273, যখন 100 তখন 373, আর যখন θ°C দেখাচ্ছে, θ°C মানে সেলসিয়াস স্কেলে থিটা মান দেখাচ্ছে, তখন কিন্তু কেলভিন স্কেলে টি মান দেখাবে। তাহলে থিটার জন্য টি পাচ্ছি, জিরোর জন্য 273 পাচ্ছি, 100-র জন্য 373, জিরোর জন্য আবার 273 লিখলাম। এটা তো লেখা যায়, আমরা আগে এই ফর্মুলা থেকে এটা দেখছি যেটা লেখা যায়। তাহলে এটা আসলো, এটা আসলো। এবার যদি তুমি আরেকটু সিম্পলিফাই করো, তাহলে জিনিসটা এরকম আসবে যে এই যে 0 0 কাটো, 0 0 সব জায়গায় কাটো, থিটা আর ফারেনহাইট, সেলসিয়াস আর ফারেনহাইট নাও, তাহলে θ/10 ইকুয়ালস টু ফারেনহাইট মাইনাস 32/18, বা একটু যদি হিসাব করো থিটা ইকুয়ালস টু কত আসবে?
কাটাকাটি করলে এটা হবে 5, এটা হবে 9, তাহলে 5/9 f মাইনাস 32, f মাইনাস 32। কাজেই ফারেনহাইট স্কেলে একটা মান দেখাবে, থিটা স্কেলে বা সেলসিয়াসে আরেকটা মান দেখাবে, এদের মধ্যে সম্পর্কটা হবে এই রকম। যদি তুমি থিটা আর কেলভিনেরটা বের করতে চাও, সেলসিয়াস আর কেলভিনেরটা বের করতে চাও, তাহলে এখানে আমাদের আসবে θ/10 ইকুয়ালস টু টি মাইনাস 273.16, বা তোমরা চাইলে এটা 273 ধরেও করতে পারো, আর নিচে আমাদের আসবে 100 না, তো কাটাকাটি হয়ে গেল। তাহলে আবার কাটাকাটি যাবে, আমার থাকবে থিটা ইকুয়ালস টু টি মাইনাস 273.16, মানে কেলভিনে যে তাপমাত্রা, কেলভিনে যে পাঠ দেখাবে সেখান থেকে 273.16 বাদ দিলেই আমি সেলসিয়াসের পাঠ পেয়ে যাব, এমনটা কিন্তু হওয়া উচিত। দেখো তো 273.16, 273.16, যখন 273.16 তখন সেলসিয়াসে মান কত? 0। কেমনে পাইলাম? এখান থেকে 273.16 বাদ দাও, এই যে কেলভিন থেকে 273.16 বাদ দিলে সেলসিয়াস পাই। এই দেখো বাদ দাও, 273.16 থেকে 273.16 বাদ দাও, তাহলে তুমি 0 পাবা। 373.16 কেলভিন, এটার সমান যখন 373.16 দেখায় তখন সেলসিয়াসে কত দেখায় কেমনে বের করব? এখান থেকে 273.16 বাদ দাও, তাহলে 100 বাঁচবে, 100। একইভাবে যদি তোমাকে বলা হয় যে ফারেনহাইট এবং কেলভিনে হিসাব বের করো, তাহলে কিন্তু বের করা যাবে, এই দুটাতেও কিন্তু বের করা যাবে। বুঝতে পারছো? বুঝছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হবে, তোমরা একটু কেলভিন এবং ফারেনহাইট এই দুটা হিসাব করে বের করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এরপর দেখো আমরা কিছু অঙ্কের দিকে যাই, একটা অঙ্ক আমরা দেখি। আমাদের যেই নলেজ আছে সেই নলেজ অনুসারে আমরা এটা সলভ করতে পারবো। একটা রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যখন তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, দেখো তো সি লেখা মানে সেলসিয়াস, যখন সেলসিয়াস হয় তখন লেখা থাকে সি, ডিগ্রি লেখে সি। যখন কেলভিন হয় তখন লেখা থাকে কে মানে কেলভিন। যখন ফারেনহাইট তখন লেখা থাকে ডিগ্রি এফ, ডিগ্রি ফারেনহাইট। কে তে কিন্তু কোনো ডিগ্রি নেই, কে তে কেউ ডিগ্রি দিও না আবার। দেখো তো একটা রোদ থার্মোমিটার, তুমি বলতে পারো ভাই রোদ কেমনে আসলো? মনে আছে আমি কিন্তু মাত্রই একটু আগে বলেছি যে যে সকল জিনিসের তাপমাত্রা চেঞ্জ হলে অবস্থার চেঞ্জ হয়, তারাই হলো তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা চেঞ্জ হলে রোধও অনেক বস্তুর চেঞ্জ হয়, তাপমাত্রা পরিবর্তন হলে রোধও চেঞ্জ হয়, এই জন্য রোধও একটা তাপমাত্রিক ধর্ম। তাহলে রোধও একটা তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, রোধ একটা তাপমাত্রিক ধর্ম, তার মানে আমরা যে ফর্মুলাগুলো শিখছি তাপমাত্রিক ধর্মের, সেটা হিসাব করে সবকিছু সলভ করা যাবে। দেখো যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন 16 ওহম, এটা হলো তাপমাত্রিক ধর্ম। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তখন 36 ওহম। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে কি জানো? এটা মানে হলো বরফ বিন্দু। এটা মানে হচ্ছে বরফ বিন্দু। সেলসিয়াস কিন্তু বলে দিছিল যে বরফ বিন্দু আমি শূন্য ধরবো, মনে আছে? বরফ বিন্দু। 100 হলো আমাদের বাষ্প বিন্দু। থার্মোমিটারটিকে একটি আধারে স্থাপন করলে রোধ 8 ওহম হয়। একটা আধারে রাখছি, যেই আধারের তাপমাত্রা আমি জানি না, সেখানে রোধ দেখাচ্ছে 8 ওহম। আধারের তাপমাত্রা বের করো, যেহেতু সেলসিয়াসে আছে সেলসিয়াসে হিসাব করতে পারি যে থিটা সেলসিয়াস মাইনাস থিটা এটা কি বলছিলাম, আইস লিখছিলাম, থিটা আইস ডিভাইডেড বাই থিটা ভেপর মাইনাস থিটা আইস। মনে আছে এটা সমান সমান কি ছিল? এটা সমান সমান ছিল
থিটা, এই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম কত? ধরে নিলাম থিটা হলো এই আধারের তাপমাত্রা, এই আধারের তাপমাত্রা আমি ধরে নিলাম থিটা। তাহলে এই যখন তাপমাত্রা থাকবে তখন এটার একটা রোধ থাকবে না, সেই রোধটা কিন্তু বলে দিছে 8 ওহম। তার মানে তাপমাত্রিক ধর্ম কত? 8 মাইনাস থিটা আইস। থিটা আইস মানে কত? থিটা আইস মানে এই যে বরফ বিন্দু, বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? 16 ডিভাইডেড বাই থিটা ভেপর মানে কত? বাষ্পবিন্দু, বাষ্পবিন্দুতে রোধ কত? 36। তাহলে 36 মাইনাস আবার বরফ বিন্দু, বরফ বিন্দুতে 16। এবার মানগুলো বসাও। থিটার মান আমি জানি না, মাইনাস থিটা আইস কত? 0। থিটা ভেপর কত? 100 মাইনাস 0 ইকুয়ালস টু 8 মাইনাস 16। 8 মাইনাস 16 কত হয় ভাইয়া? মাইনাস 8। আর 36 মাইনাস 16 কত হয় ভাইয়া? এটা হয় 20, তাই তো? 20। তাহলে থিটা ইকুয়ালস টু 100 টাইমস 8 ডিভাইড বাই 20। থিটা ইকুয়ালস টু 100 টাইমস 8 ডিভাইডেড বাই 20। তাহলে একটু কাটাকাটি করতে পারি আমরা, এটা এটা কাটাকাটি করে আমাদের হবে 5 মাইনাস 8, এটা হবে মাইনাস, তাহলে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কেন হইল? কারণ আমরা সেলসিয়াস দিয়ে হিসাবটা করতেছি। মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 80 বলতেছে সবাই, 80 কেমনে আসে ভাইয়া? 80 কেমনে আসে? 80 কোত্থেকে আসলো তোমাদের? এটা হবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তুমি দেখবা মাইনাস কেমনে আসে, মাইনাস কেমনে আসে? মাইনাস কি কখনো আসার কথা? আসতে তো পারে, আসতে তো পারে। তো অনেক সময় তুমি দেখছো না যে বলে যে বরফের চেয়েও ঠান্ডা, বরফের চেয়েও ঠান্ডা। তার মানে এই যে পানি যেই তাপমাত্রায় বরফ হওয়া শুরু করে এর চেয়েও ঠান্ডা করা যায়। আমাদের যে পারদটা ছিল, আমাদের এই যে পারদটা ছিল, পারদ 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 পারদ, যখন বরফ হয়, একটা পানি বরফ হওয়া শুরু করে, এই অবস্থায় বরফ বিন্দু ধরো এইটা, আমি যদি তাপমাত্রা এর চেয়েও কমাই, কমাইতে পারি না? আমি তাপমাত্রা এর চেয়েও কমাচ্ছি, এর চেয়েও আমি কমাবো, কমাইতে তো পারি। তাহলে তাপমাত্রা এর চেয়েও যদি কমাই তাহলে এটার উচ্চতা এর চেয়েও কমবে, তাহলে তখন হয়তো বা উচ্চতা কমে এতটুকু হয়ে গেল, এতটুকু হয়ে গেল। এখন সেলসিয়াস কি করছে? বরফ বিন্দুকে বলছে 0, তারপরে 1 2 3 হয়ে মাপা শুরু করছে। যদি নিচে হয় তাহলে কি করব? উল্টা হিসাব করতে হবে, -1 -2 -3। এই জন্যে সেলসিয়াসে ফারেনহাইটে মাইনাসেও পসিবল, মাইনাসেও হওয়া পসিবল। কিন্তু কেলভিনের ক্ষেত্রে ব্যতিক্রম। কেলভিনের ক্ষেত্রে অন্যরকম হইতে পারে। তুমি বলছিলে না ভাই 273.16 এরকম কেন? দশমিক টশমিক কেন আসতেছে? তো একটা সুন্দর একটা ভ্যালু নিতে পারতো। দশমিক কেন নিছে? ও দশমিক নিয়েছে তার কারণ হচ্ছে সে এমনভাবে হিসাবটা করছে, সে বোঝার চেষ্টা করছে হিট বা তাপমাত্রা শূন্য হওয়া মানে একদম তাপমাত্রা নাই, কোনো হিট নাই। এটার অর্থ কি? আমি তাপমাত্রা কমাইতে 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 এমন একটা অবস্থায় নিয়ে গেছি এই বস্তুর মধ্যে আর কোনো মানে তাপই নাই, কিচ্ছু নাই, একদম কাকলাইশ হয়ে গেছে, মানে শরীর রক্ত মাংস কিচ্ছু নাই, একদম পড়ে গেছে, এরকম একটা অবস্থা। কখন হবে এটা? তখন সে অনেক হিসাব করলো, হিসাব করে দেখলো যে একটা সার্টেন অবস্থা আছে, যেই অবস্থায় যায় তার নিচে আর যাওয়া পসিবল না, এর চেয়ে কম তাপমাত্রা তৈরি করা পসিবল না, কারণ আর কোনো তাপই নাই। তাপমাত্রা কমাইতে হলে কি করতে হবে? তাপ সরায় নিতে হবে, তাপ সরায় নিতে হবে। তাপ দিলে তাপমাত্রা বাড়ে, তাপ সরায় নিলে তাপমাত্রা কমে। তাপ সময় সরাইতে 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 আর কোনো তাপই নাই। তাহলে এমন একটা অবস্থাকে কেলভিন ধরছে 0। এই নিচে এমন একটা অবস্থাকে কেলভিন ধরছে 0। তারপরে সে আস্তে 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 বাড়াইতে আসে, বাড়াইতে 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 সে হিসাব করে পাইছে যে এইটা তখন আসে 273.16, 273.16। এই দশমিক দশমিক আসলে কেন আসছে? এই দশমিক দশমিক এই সব কিছু আসছে কারণ এই কেলভিনটা একদম গোড়ায় যাওয়ার চেষ্টা করছে, যে একদম লোয়েস্ট আমি অবস্থায় যাব, সেটাকে আমি 0 ধরবো। কাজেই এর চেয়ে নিচে আর যাওয়া পসিবল না। এই জন্য শুধুমাত্র কেলভিনের ক্ষেত্রে, এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটার মধ্যে শুধুমাত্র কেলভিনের ক্ষেত্রে নেগেটিভ নাই, বাকি সবগুলোর ক্ষেত্রে নেগেটিভ থাকতে পারে।
আচ্ছা, তাহলে একটু আমরা আরেকবার বলি আমাদের ফর্মুলাটা কি ছিল। আমাদের ফর্মুলাটা ছিল এরকম, যে যদি একটা বস্তুর তাপমিতিক ধর্মের ফর্মুলাটা থিটা তাপমিতিক ধর্ম, ধরো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা থিটা তাপমাত্রা, এই তাপমাত্রা মাইনাস বরফের তাপমাত্রা মাইনাস ডিভাইডেড বাই বাষ্পের তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুর তাপমাত্রা, এটা সমান হয় যে থিটা এর করেসপন্ডিং তাপমিতিক ধর্ম, বরফের সমান অবস্থায় তাপমিতিক ধর্ম, বাষ্পের সমান অবস্থায় তাপমিতিক ধর্ম, বরফের সমান অবস্থায় তাপমিতিক ধর্ম। তো এখানে তোমাকে সবগুলাই বলে দিছে যে যখন 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, বরফ বিন্দু, কাজে এটা হলো বরফ বিন্দু। বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম হলো 16 ওহম। বাষ্পবিন্দু মানে 100 ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেখানে তাপমিতিক ধর্ম হলো 36 ওহম। আমি শুধু সেগুলোই বসাইছি। একটা অজানা আধার আছে, সেই আধারের তাপমাত্রা আমি জানি না, ধরে নিছি থিটা, তাহলে থিটা মাইনাস বরফের তাপমাত্রা ডিভাইড বাই বাষ্প মাইনাস বরফের তাপমাত্রা, ভ্যালু বসাইছি 0 100 0। তাহলে থিটার জন্য যখন আমি থিটা তো জানি না, কিন্তু থিটার জন্য 8 ওহম হয় আমি জানি, বসাইলাম 8 ওহম। আইসের জন্য কত হয় 16 ওহম। বাষ্পের জন্য কত হয় 36 ওহম। এই যে 36 ওহম, সবগুলো বসায় জাস্ট আমি থিটা হিসাব করছি। ক্লিয়ার? এরকম অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, বিভিন্ন স্কেলের সম্পর্ক এটা আমরা দেখে ফেলছি, সো এটার আর প্রয়োজন নাই। এখন দেখো কিছু অঙ্ক আছে, এগুলো আমি একটু সলভ করি। দেখো তো, সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে বস্তুর তাপমাত্রা কত হবে? সেলসিয়াস স্কেলে বস্তুর তাপমাত্রা 40 হলে ফারেনহাইট স্কেলে বস্তুর তাপমাত্রা কত হবে? দেখো, তুমি তো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে জানো যে নির্দিষ্ট তাপমাত্রা, ফারেনহাইটের জন্য আগে লিখলাম, মাইনাস বরফের তাপমাত্রা, বরফ বিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্পবিন্দুর তাপমাত্রা। ফারেনহাইটে বাষ্পবিন্দুর তাপমাত্রা কত মুখস্থ রাখবা? 212 মাইনাস বরফের তাপমাত্রা ইকুয়ালস টু, এবার তোমার আসলো সেলসিয়াস। ফারেনহাইট আর কি সেলসিয়াস না, সেলসিয়াসের মধ্যে তাহলে কি হবে, সেলসিয়াস আমি থিটা ধরলাম, থিটা মাইনাস বরফের তাপমাত্রা 0, বাষ্পের তাপমাত্রা 100, বরফের তাপমাত্রা 0। এভাবে করে হিসাব করতে পারো, অথবা সরাসরি আমরা একটা ফর্মুলা দেখছিলাম এখানে, যদি ফর্মুলা মনে থাকে আলহামদুলিল্লাহ, যদি ফর্মুলা মনে না থাকে কোনো সমস্যা নেই। ফর্মুলা মনে না থাকলে তুমি এই স্টেপে ফর্মুলাটা নিয়ে আসতে পারবা। তাহলে f মাইনাস 32 ডিভাইড বাই 180 ইকুয়ালস টু থিটা বাই 100। তাহলে এখান থেকে দেখো ফর্মুলাটা চলে আসে যে f মাইনাস 32 বাই 9 ইকুয়ালস টু থিটা বাই 5। দেখছো ফর্মুলাটা চলে আসছে। এবার মান বসাও। সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে থিটার মান কত? এটার মান হলো 40 ডিগ্রি সেলসিয়াস। মান বসাও। তাহলে f মাইনাস 32 বাই 9 ইকুয়ালস টু 40 বাই 5, কাটাকাটি করো, 8 5 40, এটা হবে 8। তাহলে f কত আসবে? 8 আর 9 গুণ করো, 8 9 কি 72, 72 যোগ 32, এটা আমাদের কত আসে? 104 না, এটা আসে 104 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে মান কত আসতেছে? 104 ডিগ্রি ফারেনহাইট। তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিছো, ভেরি ওয়েল ডান, ভেরি গুড। 104 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এরপরে দেখো তো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান 90 ডিগ্রি হলে কেলভিন স্কেলে তাপমাত্রার ব্যবধান কত হবে? ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান 90 ডিগ্রি, তাহলে কেলভিনের তাপমাত্রার ব্যবধান কত? তোমরা কি মনে করো না ভাই 90 ডিগ্রি লাইগা গেছে, এটা মানে তো লম্ব। আরে ভাই, এই ডিগ্রি ওই ডিগ্রি সেম না বেটা, এই ডিগ্রি হচ্ছে তাপমাত্রার ডিগ্রি, মানে এক ঘর, ওই ডিগ্রি তো অন্য ডিগ্রি ছিল। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা ব্যবধান 90 ডিগ্রি, একটু ফারেনহাইট স্কেলটা আঁকাই। দেখো ফারেনহাইটের স্কেল, তারপরে কেলভিনের স্কেল, তাই না? এই যে, আচ্ছা, ফারেনহাইটে যখন পানির বরফ বিন্দু আর বাষ্প বিন্দু,
তখন বরফবিন্দু কত ছিল মনে আছে? 32। বাষ্পবিন্দু 212। কেলভিনে ছিল 373.16 আর 273.16। এদের পার্থক্য কত? 180। তার মানে এই মাঝখানে 180 ঘরে ভাগ করা হয়েছে, 180। তাহলে এটাকে 180টা ঘরে ভাগ করা হয়েছে। তাহলে ফারেনহাইটে যদি এক ঘর চেঞ্জ হয় তাহলে কেলভিনে কতটুকু হবে? এইখানে টোটাল 100, এখানে 180, এখানে 100। এটাকে ভাগ করা হয়েছে 180 ঘরে, মাই মিস্টেক যে আমি 100 বলে থাকি। এখানে ভাগ করা হয়েছে 180টা ঘরে, আর এখানে ভাগ করা হয়েছে 100টা ঘরে। সো দেখো তো, এখানে 180টা ঘর, উচ্চতা কিন্তু সেম। এই যেটা পারদ, পারদ কিন্তু সমান উচ্চতা উঠে সমান উচ্চতা নামে। ও কিন্তু বুঝে না যে আমি কোন স্কেলে আছি, আমাকে ফারেনহাইট হিসাব করতেছে নাকি আমাকে কেলভিন হিসাব করতেছে। ওর কাজ হচ্ছে তাপ পাবে, সে বড় হবে। একই স্কেল, দুইটা বিভিন্ন ভিন্ন মাপ দেওয়া আছে। তো সে এখান থেকে এখানে আসছে, একই পরিমাপ, এটাকে 180 ভাগ করা হয়েছে আর এটাকে 100 ভাগ করা হয়েছে। তো দেখো তো, যখন 180টা ঘর বৃদ্ধি পায় তখন কেলভিনে 100 ঘর বৃদ্ধি পায়। এক একটা ঘরকে আমি এক একটা ইউনিট বলতেছি। তাহলে ফারেনহাইটে যখন 180 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায়, 180 ডিগ্রি ফারেনহাইট বাড়লে বা 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হলে, পরিবর্তনে কেলভিনে কতটুকু পরিবর্তন হয়? 100 ঘর পরিবর্তন হয়, বা 100 কেলভিন পরিবর্তিত হয়, 100 কেলভিন পরিবর্তিত হয়। তাহলে তাহলে যদি 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হয় তাহলে 100 ডিভাইড বাই 180 পরিবর্তিত হবে। তাহলে যদি 90 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তিত হয় তাহলে 100 গুণন 90 ডিভাইড বাই 180 এই পরিমাণ পরিবর্তিত হবে। হিসাব করো, কাটাকাটি 2, 2 আর 150, এটা হবে আমাদের 50 কেলভিন। এটা হলো আমাদের উত্তর। এটা হিসাব করে দেখবা, এই অঙ্কগুলো করার সময় কিন্তু আমার ক্যালকুলেটর প্রয়োজন হচ্ছে না তেমন একটা, মুখে মুখেই করা যাচ্ছে। এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের জন্য খুবই হাইলি ইম্পর্টেন্ট, চলে আসতেই পারে। এমসিকিউতে তো আসবে শিওর, একটা একটা এমসিকিউ আসবে এখান থেকে। আর রিটেনও আসার হাই চান্স থাকে, কারণ এখানে হাতে করা যায়, ক্যালকুলেটর খুব বেশি প্রয়োজন হয় না। আমার ভ্যালুগুলো ওরকমই নেওয়া যেন ক্যালকুলেটর প্রয়োজন না হয়। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি আশা করি। সো একটু এগুলো ভালো মতো প্র্যাকটিস করো, যেগুলো হাতে করা যাবে সেগুলো হাতেই করার প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি আগে অ্যান্সার দিছি 50। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো করছো। দেখো আমি বাহবা দিয়ে না দিয়ে তো কিছু না, তবে তুমি যে তোমার কনফিডেন্সটা পাবা যে হ্যাঁ এই তো আমি পারছি, এই কনফিডেন্সটা অনেক দরকার। কারণ একটা পড়াশোনার মধ্যে একটা সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায় যে অনেকে লো কনফিডেন্সে ভুগে, লো এস্টিমেশনে ভুগে, নিজেকে অনেক লো ফিল হয়। এই ফিলটা এখন আনা যাবে না। নিজেকে সবসময় মনে করতে হবে আই এম দি বেস্ট। হয়তোবা কোনো এক সময় ফর্মের আউটে আছো, কিন্তু ফর্মে ফেরত যাওয়ার জন্য যতটুকু করা দরকার সেই পরিশ্রমটা করতে হবে। যদি তুমি আগেই ধরে নাও যে আমি মনে হয় লুজার, তাহলে মনে হবে আমি তো লুজার, কি দরকার, তাহলে চেষ্টা করে তো পারবো না। ধরে রাখবা আই এম দি বেস্ট। এরপর মনে করবা যে আমি কোনো কারণে ফর্ম থেকে আউট হয়ে গেছি, আমাকে আবার আমার ফর্মে ফেরত যাইতে হবে। তারপর সেই টার্গেট করে তখন একটু এফোর্টটা দিবা, পড়াশোনা করবে, তাহলে মোটিভেশনটা আসবে। এবং তখন যখন তুমি নিজেকে বুঝাবা যে না আমি অনেক ভালো, আমি পারি, যা লাগবে আমি সবই পারি, সবই বুঝি, সেখানে কোন জিনিসটা কাজে আসবে জানো? এই যে ছোট ছোট অঙ্ক তোমার মিলাই ফেলছো, বা কঠিন কঠিন একটা অঙ্ক তোমার মনে হচ্ছে পারবো কি পারবো না, কিন্তু তুমি পারছো। একটা অঙ্ক যেমন এখানে তুমি অনেক আগে অ্যান্সার দিছো, এই জিনিসগুলো তখন অনেক কনফিডেন্স তোমাকে দিবে। বুঝছো? সো এই জিনিসগুলো আসলে প্রিসিয়াস। কংগ্রেচুলেশনস টু ইউ অ্যাকচুয়ালি। আচ্ছা কলম কই রাখলাম? আরে কলম, ও পকেট, আচ্ছা। তো এটা ছিল আমাদের 50 কেলভিন। দেখো তো এইটা আমাদের করতে পারো কিনা, এটা করতে পারো কিনা একটু দেখি তো। কত তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে? কত তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে? ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা থাকবে সেলসিয়াস তাপমাত্রার বিপরীত হবে। সরাসরি ফর্মুলাটা লিখি, সরাসরি লিখি, লেখা যায় কিন্তু। তাহলে এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইন্টু 5, এই যে হয়ে গেল ফর্মুলা, ইকুয়ালস টু আমাদের
থিটা ছিল, এটা তো ছিল। মনে না থাকলে কি করব? কোনো সমস্যা নেই, এইভাবে করবা। মনে না থাকলে এভাবে করবা। আর যদি মনে থাকে তাহলে তো ভালোই হলো, মনে থাকলো আলহামদুলিল্লাহ। এখন বলছে ফারেনহাইটের যে ভ্যালু সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তার সমান কিন্তু বিপরীত চিহ্নের, মানে সমান কিন্তু নেগেটিভ। কাজেই ফারেনহাইট যদি হয় এফ, তাহলে সেলসিয়াসে এই এফ এর যে ভ্যালুটা সেম ভ্যালু হবে কিন্তু নেগেটিভ হবে, মাইনাস এফ হবে। ঠিক আছে, মানটা আমি হিসাব করতেছি যে ফারেনহাইটের মান হলো এফ, তাহলে সেলসিয়াসের যে মানটা সেই মানটা কি হবে? সেই মানটা আমি এখানে উল্লেখছি, সেলসিয়াসের যে মানটা, সেলসিয়াসের যে মানটা সেই মানটা হবে ফারেনহাইটের যে মান আছে তার সমান কিন্তু নেগেটিভ। সো এটা তুমি বলতে পারো মাইনাস এফ। এবার হিসাব করো তাহলে কত আসে এখানে, তাহলে 5 ডিভাইড বাই 9 ইন্টু এফ মাইনাস 32 ইকুয়ালস টু মাইনাস এফ। খুব উপকার হলো হিসাব করে। তাহলে গুণ করো 5f মাইনাস 32 গুণন 5 ইকুয়ালস টু মাইনাস 9f, তাই না? তাই তো আসে, তাই তো আসে। তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে আসো, আসবে এটা কত, 14f ইকুয়ালস টু, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 32 গুণন 5, 32 গুণন 5, তাহলে এটা হবে 160, 160, 160 আসে না? হ্যাঁ 160 আসে। তাহলে f সমান সমান কত হবে, 160 বাই 14, কাটাকাটি করলে কত আসবে? এটা আসবে 80/7। আমি প্রতিজ্ঞা করছি আজকে ক্যালকুলেটর নিব না, ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করবো। তাহলে 7/80 কত আসে? মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামে আসছে এটা। তাহলে 7 1 7, হাতে থাকে 1 নাকি 1, হ্যাঁ তাই তো, নামলো 0। তারপরে 7 1 7, 3, একটা 0 নামাবো, দশমিক দিলাম, 0 আসলো, 4 7 28, 2 0 0 14, এভাবে ডট ডট। ঠিক আছে, তাহলে 11.42 ডট ডট, তো 11.42, 11.42 এত, এত কত, এত ডিগ্রি সেল নাকি এত ফারেনহাইট, এত ফারেনহাইট। এফ বের করতেছি না, এফ বের করতেছি, তাহলে এত ফারেনহাইট, 11.42 ফারেনহাইট। ঠিক আছে, তাহলে যখন 11.42 ফারেনহাইট হবে তখন সেলসিয়াস স্কেলে মান সমান থাকবে 11.42, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। তো এটা সমান সমান তুমি হিসাব করে দেখবা আসবে মাইনাস 11.42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ভাইয়া, ক্লাস কি প্রতিদিন হবে? ক্লাস প্রতিদিন হবে না, ক্লাস রুটিন দেওয়া আছে, রুটিন অনুসারে হবে। গ্রুপে চেক করিও, সরি পেজে চেক করিও, রুটিন দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া, স্বাভাবিক আর প্রমাণ তাপমাত্রা বুঝাই দিয়েন। কেমিস্ট্রিতে স্বাভাবিক আর প্রমাণ তাপমাত্রা নিয়ে ঝামেলা আছে, ঠিক আছে। ফিজিক্সে অনেক সহজ, ফিজিক্সে স্বাভাবিক বলুক প্রমাণ বলুক, প্রমাণ তাপমাত্রা হলো 0°C ফিজিক্সে। স্বাভাবিক তাপমাত্রা বললেও সেটা 0°C ধরে আমরা এখন করি ফিজিক্সে। কেমিস্ট্রিতে অনেক ঝামেলা আছে। তো কেমিস্ট্রিতে ধরা হয় তোমার স্বাভাবিক তাপমাত্রা 25°C, প্রমাণ তাপমাত্রা 0°C কেমিস্ট্রিতে। আর ফিজিক্সে এত প্যারা নেই, চিল, আরাম, শান্তি। 273 কেলভিন 0°C দিয়ে করবা তাহলেই হবে। আমরা তাপমাত্রার কনভার্সন নিয়ে করব, এখন আমরা কত যাই নাই, গেলে তখন বুঝবা জিনিসটা। আচ্ছা দেখো, কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফ 10°C এবং শুষ্ক বাষ্পে 97°C পাঠ দেয়। থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা 55°C হলে প্রকৃত তাপমাত্রার মান কত? একটা থার্মোমিটার, এই থার্মোমিটার ত্রুটিপূর্ণ, এর অর্থ হচ্ছে এটা নষ্ট। ঝামেলা আছে এখানে, ঝামেলা আছে। তো যদি আমরা একটা থার্মোমিটার নেই যেটা নষ্ট, নষ্ট থার্মোমিটার, একটা ভালো থার্মোমিটার, ভালো থার্মোমিটার বরফ বিন্দু দিবে 0°C, আর নষ্ট থার্মোমিটার দিচ্ছে বরফ বিন্দু, গলিত বরফ, দেখো গলিত বরফ 10°C, 10°C। ফারেনহাইট না সেলসিয়াসের একটা ভালো স্কেল বাষ্পবিন্দু দিবে 100°C, এটা তো জানি। আর একটা নষ্ট স্কেল দিচ্ছে 97°C। এটা নষ্ট হোক এটা ভালো হোক, এটা তো একটা তাপমাত্রিক ধর্ম। এটা নষ্ট হোক এটা ভালো হোক, এই যে তাপমাত্রা চেঞ্জ হলে যে 10 থেকে 97 হচ্ছে, কমতেছে বাড়তেছে, এইটা তো একটা তাপমাত্রিক ধর্ম। তাহলে অবশ্যই তাপমাত্রিক ধর্মের যে ইকুয়েশন আছে সেটা স্যাটিসফাই করবে, করবে না? অবশ্যই করবে।
এটা তো তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রা বাড়ালে এই যে 10, 11, 12 করে চেঞ্জ হচ্ছে, তাপমাত্রিক ধর্মই তো। তাহলে তাপমাত্রিক ধর্মের যে সূত্র জানি সেটা দিয়ে এটাও সলভ করা যাবে। আচ্ছা, যেখানে থার্মোমিটারে কোনো বস্তুর তাপমাত্রা 55 ডিগ্রি হলে প্রকৃত তাপমাত্রা কত? একটা মান দেখাচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস, প্রকৃত তাপমাত্রা থিটা সমান সমান কত? তো আমরা কি জানি, থিটা মাইনাস বাষ্পবিন্দু বরফবিন্দু মানে 0 ডিভাইডেড বাই বাষ্পবিন্দু 100 মাইনাস 0, এটা হলো প্রকৃত একটা থার্মোমিটার সেলসিয়াসে, ইকুয়ালস টু যখন থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন তাপমাত্রিক ধর্ম কোনটা? আমি ধরে নিচ্ছি যখন 55 ডিগ্রি তাপমাত্রিক ধর্ম দেখায়, এটা আসলে সেলসিয়াস রাখা উচিত হয় না, কারণ এটা ত্রুটিপূর্ণ, হোক সমস্যা নেই, এটা হলো ভুল, এটা হলো আসল। যখন থিটা ডিগ্রি সেলসিয়াস তখন ভুল থার্মোমিটারে দেখাচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস, বাট এইটা তো একটা তাপমাত্রিক ধর্ম। সো থিটা ডিগ্রির জন্য তাপমাত্রিক ধর্ম হলো 55 মাইনাস যখন 0 ডিগ্রি তখন তাপমাত্রিক ধর্ম হলো 10, যখন 100 তখন তাপমাত্রিক ধর্ম হচ্ছে 97 মাইনাস 0-র জন্য 10। এবার হিসাব করো, এবার থিটা বের করো। থিটা ইকুয়ালস টু তাহলে 100 গুণন 45 ডিভাইডেড বাই 87। হ্যাঁ, তোমরা কি আমাকে ক্যালকুলেটর ছাড়া থাকতে দিবা না আজকে? আহারে, এটা কি ভ্যালু আসলো? এটা এরকম এর ভ্যালুটা চেঞ্জ করা লাগতো। আচ্ছা, তাহলে এটা তোমার কত আসে? ভ্যালু একটু চেঞ্জ করবো বলো তো? না থাক, সমস্যা কি দরকার, এটাই থাক, এটাই থাক। 97 না আচ্ছা সমস্যা নেই, 100 করলে মিলে ভালো। আচ্ছা, তাহলে এটা 100, তাহলে এটা হবে আমাদের 4500 ডিভাইড বাই 87, এইটা এইটা। দাঁড়াও তো, এরা আমার ক্যালকুলেটর ছাড়া করার আসলে এখন ইচ্ছা নাই। ওকে গুগল, 4500 ডিভাইডেড বাই 87। হ্যাঁ, বুঝেই নাই, এ লোক বুঝেই নাই, লোক না মহিলা আমি জানি না, লোক বুঝেই নাই। ডিভাইড বাই 87, এটা কত আসে? খুব উপকার হলো। ওই ক্যালকুলেটর, এত বড় একটা ক্লাস নিতে আসছি, ক্যালকুলেটর ছাড়া চলে আসছি। তাহলে ডিভাইডেড বাই 87, 51.721 এত ডিগ্রি সেলসিয়াস। তো এটা হলো আমাদের আসল তাপমাত্রা। এই তাপমাত্রার জায়গায় সে ভুল দেখাচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়। নিয়মিত আর্টস কমার্সের ক্লাস পেতে জয়েন হয়ে যাও আমাদের। বুঝলাম না, এই ক্লাস নিতে আসছে সায়েন্সের, কমেন্ট দেখাচ্ছে আর্টস কমার্সের। আহারে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। আরটা কি দেখবো? থাক, আজকে এটুকুই থাক, আজকে এটুকুই থাক, শেষ করে দিই। এসেছি যখন, 2টা স্লাইড আছে, শেষ করেই দিয়ে যাই। আমরা যেমন 2টা আলাদা আলাদা বিন্দু দিয়ে, যেমন বরফ বিন্দু আর বাষ্প বিন্দু, 2টা আলাদা আলাদা বিন্দু দিয়ে তাপমাত্রা পরিমাপ করতে পেরেছিলাম, ঠিক তেমনি তুমি চাইলে একটা বিন্দু দিয়েও তাপমাত্রা পরিমাপ করতে পারবা। এটার উদাহরণ হিসেবে একটা স্কেল নেওয়া হয়েছিল, এবং কেলভিনের স্কেলটাই অনেকটা সেরকমটাই। কেলভিনের স্কেল তুমি 1 বিন্দু দিয়ে হিসাব করতে পারো, 2 বিন্দু দিয়ে হিসাব করতে পারো। কেলভিন কি করেছিল? কেলভিন বলল পানির এমন একটা বিশেষ তাপমাত্রা থাকবে যেই তাপমাত্রায় পানি বরফও হবে, বাষ্পও হবে এবং কঠিনও হবে, নাকি বরফ, বাষ্প এবং তরল 3টা অবস্থাতেই পানি থাকতে পারবে, এমন একটা বিশেষ তাপমাত্রা, বিশেষ চাপ থাকবে। তিনি বললেন এটাকে ত্রয়োধ বিন্দু, ত্রয়োধ বিন্দু, ত্রয়োধ বিন্দু। হ্যাঁ, ত্রয়োধ বিন্দু। তো ত্রয়োধ বিন্দু কি জিনিস? এটা এমন একটা অবস্থা যখন পানি লিকুইড, গ্যাস, সলিড 3টা অবস্থাতেই থাকতে পারে। তুই বলতে পারো ভাই এটা কেমনে হয়? যেমন ওই যে ফ্রিজে তুমি দেখবা যে একই সাথে বরফও থাকে, একই সাথে লিকুইডও থাকে, একই সাথে আমরা বাষ্পও বের হয়, যদিও একদম সেম না, বাট মোটামুটি ওই টাইপের। সো এমন একটা অবস্থা তৈরি করা যায় চাপ দিয়ে এবং তাপমাত্রায়। তাপমাত্রাটা কত জানো? এই তাপমাত্রাটা হচ্ছে, তোমরা জেনে অবাক হয়ে যাবা, 273.16 ডিগ্রি। এই তাপমাত্রা
এবং মানে ওই যে বরফের তাপমাত্রা এবং একটা বিশেষ চাপ দিতে হয়, অনেক চাপ দিতে হয়। এই চাপে তখন এটা তোমার একই সাথে বরফ, লিকুইড এবং বরফ লিকুইড বলতেছি মানে বরফ, পানি এবং বাষ্প তিনটা অবস্থায় থাকতে পারে। সো এই যে তরল বিন্দুর তাপমাত্রা এবং চাপও আছে, তোমরা পড়বা, কেমিস্ট্রিতে পড়বা। তাপমাত্রা হলো 273.16 ডিগ্রি এবং এটা কি আসলে, এটা হলো কেলভিন, এটা হলো কেলভিন। তো আসলে ডিগ্রি দেওয়া উচিত না, 273.16 কেলভিন। পানির ত্রয়োধ বিন্দু, তো এটাকে ধরা হলো পানির ত্রয়োধ বিন্দু, ত্রয়োধ বিন্দু। এবং পানির ত্রয়োধ বিন্দুতে ধরো কোনো কিছুর তাপমিতিক একটা ধর্ম আছে এক্স, যেমন পারদ, পারদ দিয়েই যেহেতু হিসাব করছি, যখন পানির ত্রয়োধ বিন্দু সমান তাপমাত্রা থাকে তখন একটা বস্তুর তাপমিতিক ধর্ম, ধরো এই যে এইটা ধরো এক্স, এটার উচ্চতা দেখা যাচ্ছে এক্স। রোধ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অন্য স্কেল হতে পারে, যখন ত্রয়োধ বিন্দু থাকে তখন তার একটা ধর্ম দেখা যাচ্ছে এক্স। আচ্ছা, যদি আমি তাপমাত্রা চেঞ্জ করি, এবারে এক্স, এক্সসি মানে হলো এক্স ক্রিটিক্যাল, ঠিক আছে, এক্সসি। আচ্ছা, এখন যদি আমি এটার তাপমাত্রা চেঞ্জ করি, ধরো তাপমাত্রা আমি চেঞ্জ করলাম, তাপমাত্রা চেঞ্জ করা এটার উচ্চতা চেঞ্জ হয়ে গেল, এটার উচ্চতা চেঞ্জ হয়ে চলে আসলো এতখানি, তাহলে এইটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের এক্স, এবং এই তাপমাত্রা হলো আমাদের ধরো টি, এই তাপমাত্রা হলো আমাদের টি। তাহলে আমরা বলতে পারি যে এই যে তাপমাত্রা টি, এইটা এবং এইটা সমানুপাতিক, তাপমাত্রা যত বাড়বে আমার এই ধর্ম তত বাড়বে, তাপমাত্রা যত কমবে কমবে আমার এই যে পারদের উচ্চতা ধর্ম তত কমবে। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু এক্স। হ্যাঁ, এটা বলা যায় না? এটা বলা যায়। তাহলে টি বাই এক্স এটা ধ্রুবক বলা যায়। কেমনে বললেন ভাই, এটা কেমনে বললেন? এই দেখো, টি ইকুয়ালস টু কে এক্স, তাহলে টি বাই এক্স ইকুয়ালস টু কে। ঠিক আছে, এই যে এটা বলা যায়। তার মানে তাপমাত্রার তাপমিতিক ধর্মের যে অনুপাত, এইটা ধ্রুবক থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্কেলের জন্য। কোন কোন স্কেলের জন্য? যেগুলো এক স্থির বিন্দু পদ্ধতিতে নির্ণয় করা হয়, যেগুলো এক স্থির বিন্দু পদ্ধতিতে তৈরি। যেমন এটা কোনটা? এটা হলো কেলভিন, এটা হলো কেলভিনের স্কেল। আরো অনেকগুলো স্কেল আছে, এটা হলো কেলভিন, আমরা কেলভিন নিয়েই পড়বো। ঠিক আছে, তার মানে টি বাই এক্স তো ধ্রুবক থাকবে, সবসময় ধ্রুবক থাকবে তাপমাত্রা তাপমিতিক ধর্মের অনুপাত। তাহলে যখন ত্রয়োধ বিন্দু থাকে, ত্রয়োধ বিন্দুর তাপমাত্রা, এটাকে আমি বললাম ধরো টিসি, টিসি আর এই যে এখানে এক্সসি, এটার অনুপাতও আর এটার অনুপাতও সমান হওয়ার কথা। সব সময় এদের অনুপাত তো ধ্রুবক হবে। তাহলে এই অনুপাত বলো, এই অনুপাত বলো, যে কোনো সময় অনুপাত সব সময় ধ্রুবক হবে। এটাই হলো এক স্থির বিন্দু পদ্ধতিতে তোমার তাপমাত্রা নির্ণয়ের উপায়। তুমি শুধুমাত্র জানতে হবে ত্রয়োধ বিন্দুর তাপমাত্রা কত, ত্রয়োধ বিন্দুতে ধর্মটা কত, এবং টি এর মানটা বের করবা। এই যে অবস্থায় টি এর মানটা বের করবা সেই অবস্থায় ধর্মটা কত। তিনটা জিনিস জানলে 4 নম্বরটা বের করে ফেলা যায়। এবং আমাদের সুবিধা হলো আমরা জেনে গেছি এই টিসি ইকুয়ালস টু 273.16। ওই যে মনে আছে আমরা ঘষা দিছিলাম, ঘষা দেওয়ার পর একটা জিন বের হয়েছিল, জিনের কাছে 3টা ইচ্ছা ছিল, 2টা ইচ্ছা পূরণ করছিলাম। 3 নম্বর ইচ্ছায় তুমি চাইলে বলতে পারো যে পানির ত্রয়োধ বিন্দুর তাপমাত্রা আমাকে জানায় দেন, সে তোমাকে জানায় দিবে 273.16 ডিগ্রি সেলসিয়াস বা 100 কেলভিন। ঠিক আছে, ওকে 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 ওকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টি বাই এক্স কেলভিনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কেলভিনের ক্ষেত্রে, কেলভিনের ক্ষেত্রে ইকুয়ালস টু 273.16 ডিভাইড বাই এক্স সি। এবং এটা কেলভিনের ক্ষেত্রে হইতে পারে। তোমরা দেখবে অনেক সময় রোধ, তারপরে চাপ, এই সকল ক্ষেত্রেও এটা দেখা যায়। তারপরে আয়তন, এই সকল ক্ষেত্রেও দেখা যায় যে ত্রয়োধ বিন্দুতে রোধ এত, তাহলে অমুক তাপমাত্রায় রোধ কত। ত্রয়োধ বিন্দুতে, আচ্ছা রোধ বাদ দিই, রোধ মনে হয় না, রোধ না, চাপ, এগুলো মনে রাখো, চাপ, আয়তন, এগুলো এক স্থির বিন্দু পদ্ধতিতে হিসাব করা যায়। তোমাকে বলতে পারে যে ত্রয়োধ বিন্দুতে চাপ এত, তাহলে চাপ যখন অমুক হবে তখন তাপমাত্রা কত। ত্রয়োধ বিন্দুতে আয়তন এত, তাহলে চাপ যখন অমুক হবে তখন আয়তন কত। এই হলো বিষয়। মূলত কিভাবে বুঝবা যে একটা হিসাব এক স্থির বিন্দুতে করা যাবে কি যাবে না? অঙ্ক দেখলে বুঝবা, বাট এখানে মনে রাখো 0 কেলভিনে যে সকল ধর্ম 0 হয়ে যায় সে সকল সব ধর্মকে
এই মেথডে সলভ করা যায়। একটা অঙ্ক দেখো, অঙ্ক দেখলে বুঝে যাবা। একটা অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক আজকের। একটি সম আয়তন গ্যাস থার্মোমিটারে পানির ত্রয়োধ বিন্দুতে চাপ এত, অজানা কোনো তাপমাত্রায় চাপ এত, তাহলে অজানা তাপমাত্রা কত ছিল? তোমরা যদি কেমিস্ট্রি একটু পড়াশোনা শুরু করো, অথবা তোমরা যে আদর্শ গ্যাস চ্যাপ্টারটা হয়তো বা পড়ে আসছো, তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে আমি পড়াইছিলাম, ওই যে প্রাইভেট ব্যাচে। যাই হোক, যারা পড়ো নাই তোমরা জেনে রাখো যে যখন তাপমাত্রা 0 কেলভিন হয়ে যায়, তখন কোনো কিছুর একটা গ্যাসের আয়তন এবং চাপ 0 হয়ে যায়। তো এখানে গ্যাস বলছে, 0 কেলভিনে আয়তন চাপ 0 যেহেতু হয়ে যায়, তার মানে এই যে চাপ আয়তন এগুলো এক স্থির বিন্দু পদ্ধতিতে হিসাব করা যায়। তাহলে আসো আমরা একটু হিসাব করি এটা। আমরা কি জানতাম যে ত্রয়োধ বিন্দুর তাপমাত্রা ডিভাইড বাই ত্রয়োধ বিন্দুর ধর্ম ইকুয়ালস টু তাপমাত্রা বাই ওই তাপমাত্রায় ধর্ম। ত্রয়োধ বিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন। ত্রয়োধ বিন্দুতে ধর্ম কত? এত, দেখো 80 সেন্টিমিটার মার্কারি। তুই বলতে পারো ভাই চাপ চাপ কেন সেন্টিমিটার? চাপ কেন সেন্টিমিটার? মনে পড়ে কিছু? চাপ কেন সেন্টিমিটার? চাপও কিন্তু পারদ দিয়ে মাপা যায়। চাপও পারদ দিয়ে মাপা যায়। যে পারদের হাইট যত হয় চাপ ওই হিসেবে নির্ণয় করা যায়। অনেকেই যে পারদের হাইট দেখে চাপের অনুপাত হিসাব করে, চাপের একক হিসাব করে। সো সেই হিসাবে অন্যদিন আলোচনা করব। সো 80 সেন্টিমিটার পারদ উচ্চতা, মার্কারির উচ্চতা, এটাকে আমরা বলতেছি একটা চাপ। আচ্ছা, যখন টি তাপমাত্রা হয়, জানি না কোন তাপমাত্রা, তখন এটার চাপ কমে হয়ে যায় 60। তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে 60 গুণন ডিভাইড বাই 80 গুণন 273.16। 0 0 কাটো, 3 আর এখানে 4, তাহলে 3/4 ইন্টু 273.16। দেখি তো এবার আমার গুগল মা পারে নাকি। ওকে গুগল, 0.75 ইন্টু 273, এ লোক শুনেই নাই, লোক শুনে এবার চুপ, পুরোটা শুনোছি নেই তুই। তাহলে ক্যালকুলেটর করলে কত আসে? 0.75 গুণন 273.16 আসবে হলো 204.87 কেলভিন। আজকে গুগল আমাকে হতাশ করে দিছে। একটা উত্তর দিতে পারবো না, কিন্তু তোমরা অনেক ভালো উত্তর দিতে পারছো। থ্যাংক ইউ ফর ইয়োর এফোর্ট, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আজকে এটুকুই থাক। ক্লাসের স্লাইড, এই যে লাইভটা হচ্ছে, এই লাইভটা যখন অ্যাভেলেবল হবে, লাইভের তুমি ক্যাপশনে পেয়ে যাবা, ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবা, এবং এর সাথে কোন লিঙ্কটা পাবা জানো? এর সাথে আমাদের এই যে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ, এই ব্যাচের লিঙ্কটাও তুমি সেখানে পেয়ে যাবা, সব কিছুর লিঙ্ক পেয়ে যাবা। আজকে থাক, পর্ব 1 আমাদের এই পর্যন্তই। দেখা হবে আবার পরশুদিন পর্ব 2 নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। ওকে, ক্লাসটা কেমন হয়েছে জানাও। আর পড়াইতে পারবো না ভাই, আজকে আমাদের হলে খাওয়া দাওয়া আছে, যাইতে হবে। ঠিক আছে, থাকো। আর ক্লাসটা কেমন হলো জানাও। ওকে, বন্দি পাঠশালা গ্রুপে জানাতে পারো, আমাদের গ্রুপে, আরপিএম একাডেমির গ্রুপে জানাতে পারো, সব জায়গায় জানাতে পারো। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।